বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে কলেজে যায়নি। ওদের সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ঠিক তখনই কিচেন থেকে ভাবির রাগে কণ্ঠস্বর ভেসে আসলো। বুঝতে পারলাম ভদ্রমহিলা ভাইয়ার উপর প্রচুর পরিমাণে রেগে আছে। ভালোবাসার বিয়ে ভাইয়া আর ভাবির, তাই ভাবির ভাইয়ার ওপর একটু অভিযোগটা বেশি। কিন্তু তাতে ভাইয়ার কোনো আফসোস নেই। ভালোবাসার মানুষটাকে পেয়েছে, সেটাই তো অনেক। পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়েছে, এটাই তার কাছে অনেক। বর্তমান কাজের জন্য খুবই বিজি ভাইয়া, তাই ভাবির কথাগুলো তেমন করে রাখতে পারছে না। ভাবির এমন চেঁচামেচি শুনে আমি কিছুটা এগিয়ে গেলাম। বুঝতে পারলাম ভদ্রমহিলা খুব বেশি তেতে আছে। ভাবির এমন ধারা কথা শুনে আর এরকম রেগে কথা বলা দেখে আমি যখনই চলে আসতে নেব, তখনই পেছন থেকে ভাবি ডেকে বলে বলে উঠল, ভাইয়া শোনো। ব্যাস, হয়ে গেল ঈশানের। এমনিতেই ভাবি যখন রেগে থাকে তখন মনে হয় যে চোখের আগুনে একদম পুড়িয়ে ভস্ম করে দিবে। ভাইয়াও ভাবির এরকম রাগের সময় কথা বলে না। ঈশান কাঁপতে আরম্ভ করলো। তারপর পিছন ফিরে একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, জি 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 ভাবি, কিছু বলবে? হ্যাঁ বলতে চাইছি, কিন্তু তুমি এমন কাঁপাকাঁপি করছো কেন? দেখো ভাইয়া, বকছক তোমার ভাইয়াকে করতেছি, এমন তো নয় যে তোমার সাথে রাগারাগি করতেছি। সেটাই তো, আমি কি গাধা নাকি ঘোড়া যে ভাবির ভয়ে এরকম কাঁপাকাঁপি করছি? এর কারণ একটাই, ভাবিকে আমি ঠিক বোনের মতো করে ভালোবাসি। তাই ভাবিকে প্রচুর পরিমাণে শ্রদ্ধা আর সম্মান করি। সবটা আমার মন থেকে আসে। একটু হাসার চেষ্টা করতেই ভাবি বলতে লাগলো, শোনো, তোমাকে একটু কাজ করে দিতে হবে ভাইয়া, প্লিজ বারণ করো না। দেখো, তোমার ভাইয়াকে বললাম, তোমার ভাইয়া কিছুতেই শুনলো না, বললো অফিসের কাজ আছে। তোমাদের কলেজ থেকে বাসায় আসতে কতক্ষণ সময় লাগতো? কলেজ থেকে বাসায় আসতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। এই আধা ঘন্টায় ওর কি এমন কাজ নষ্ট হয়ে যেত যার জন্য আসতেই পারলো না? সেটাই তো অন্যায় করেছে ভাইয়া। একদম উচিত হয়নি ওর এরকম করা। ভাবি, বলো তো কি এমন করেছে, আর কি জন্য তুমি এমন রেগে আছো? আমাকে বলো, আমি করে দিচ্ছি। ভাবির তালে তাল দেওয়াটাই বেটার বলে ঈশান হাওয়া যেদিক বইছে সেদিকে আর একটু ধাক্কা দিয়ে দিল। ভাবি আবারও বলতে লাগলো, আর বলো না, বলছিলাম কি যে আজকে আমার বান্ধবীর আমাদের বাসায় আসার কথা ছিল। আসলে বিয়ের পর থেকে ওর সাথে তেমন করে আমার দেখাই হয়নি। আর ও চিটাগং ছিল তখন ওর একটা কাজিনের বিয়েতে, তাই আমার বিয়েতে আসতে পারেনি। তার উপর ওখানে ওর আব্বু কিছু দিনের জন্য শিফট করেছিল, তাই আর আশা হয়েই ওঠেনি। কিন্তু এখন আবার শহরে ব্যাক করেছে। তাই বলছিলাম কি, তুমি গিয়ে যদি কলেজ থেকে ওকে নিয়ে যদি একটু আমাদের বাসায় নিয়ে আসতে। হয়ে গেল, একে ভদ্রমহিলা, তার উপর আবার সিনিয়র হবে। কথাগুলো ভেবেই ঈশানের হাওয়াটা পুরো ফুস হয়ে গেল। জুনিয়র কেউ হলে ভাবির মানা যেত, এই যেমন ভাবির বোন বা কাজিন হলে হয়তোবা সেটা ভেবে দেখা যেত। সিনিয়র কারোর সাথে কি লাইন মারা যায় নাকি? কথাগুলো ভেবে ঈশান আমতা আমতা করতে লাগলো। তখন ভাবি বলতে লাগলো, দেখো ভাইয়া, এত ইতস্তত করার কিচ্ছু নেই। আমার সমবয়সীও তোমার থেকে 2-2.5 বছরের সিনিয়র, লাইন মারার চেষ্টা করো না। শোনো, আমার বান্ধবী কিন্তু খুব রাগী। ওর সাথে কোনো বেগোর বাইক করবে না, সোজা বাইক নিয়ে কলেজে যাবে, আবার বাইক নিয়ে ওকে বাসায় পৌঁছে দেবে। তারপর তোমার যেখানে যেতে হয় যাবে। ভাইয়া বাসায় আসুক, তারপর বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে ভাবি, কিন্তু তোমাকে একটু শান্ত হতে হবে। তারপর আমাকে বলবে মেয়েটা কেমন দেখতে, নাম কি, অন্তত নাম্বারটা তো আমাকে দিবে। আর ছবি টবি থাকলে আমাকে দেখাও, যাতে আমার চিনতে সুবিধা হয়। ও হ্যাঁ, সেটাই তো, তা না হলে তুমি চিনতে পারবে না। দেখো, রাগের মাথায় কথায় কথায় সব ভুলে মেরেই দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি নাম্বারটা তোলো, আর আমি ওর একটা ছবি দিয়ে দিচ্ছি তোমাকে। ছবি দেখে না হয় মিলিয়ে নিও। ভাবি ফোনটা এনে তারপর ঈশানের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাম্বার আর একটা ছবি পাঠিয়ে দিল। এবার ঈশান মেয়েটার ছবি বের করতেই দেখলো এ তো পুরো একটা পরী। পরী বললেও ভুল হবে না, কেউ ভুল করে অফসারা বলেও ডাকতে পারে। একদম ঝাক্কাস দেখতে মেয়েটাকে। ঈশান চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটার দিকে কিছুক্ষণ রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে থাকতেই ভাবি বলতে লাগলো, ওরকম করে দেখো না, এরকম হাঁ করে দেখে লাভ হবে না। অনেক ছেলে ওর পিছনে লাইন দিয়ে পড়ে আছে। তার উপর তুমি তো একটা জুনিয়র ছেলে, তোমার সাথে আমার বান্ধবী কোনোভাবেই প্রেম করবে না। জুনিয়র হলে না হয় ভেবে দেখতাম, আমার বোন হলে তো জুনিয়র হতো, তখনই না হয় ভেবে দেখা যেত। এখন যাও ভাইয়া, মেয়েটা দাঁড়িয়ে থাকবে না হয়।
ঈশান চলে যেতে নিলে আবারও মনে পড়ল যে মেয়েটার নাম তো জানে না, তাই ভাবির দিকে ফিরে দাঁত কেলিয়ে বলতে লাগলো। সবই বুঝতে পারলাম, কিন্তু তোমার বান্ধবীর নাম কি সেটা তো বলবে। ও হ্যাঁ, সেটাই তো। দেখো, সবই কেমন গুলিয়ে ফেলেছি। ওর নাম নীলাদ্রি। নীলাদ্রিকে তুমি ঠিকঠাক নিয়ে আসবে কেমন? আর মেয়েটাকে রাগাবে না একদম। তুমি জানো আমি কত ভালো ছেলে? আমার মতো একটা ছেলে আর এই এলাকাতেও খুঁজে পাবে না। হাজার খুঁজলেও আমার সাথে কাউকে মেলাতে পারবে না। আমার মতো একটা ভদ্র ছেলে তোমার দেবর, সেটাতে শুকরিয়া আদায় করো। হরি আমার ভদ্র ছেলে রে। এখন যাও, গিয়ে আমার বান্ধবীকে নিয়ে আসো। ফার্স্ট ক্লাসটা করি ও বেরোবে। বারণ করলাম আজকে কলেজে যেতে, তাও শুনলো না। যত সব ঝামেলা এসে ঈশানের কাঁধে পড়ে। বন্ধুদের কল করে জানালো ঘন্টাখানেক পরে আসবে। তারপর কলেজের সামনে চলে আসলো। যে কলেজে আসবে না বলে এড়িয়ে গেল, ঘুম থেকে লেট করে উঠলো, আর সেই কলেজে আবারও ফেরত আসতে হলো। ক্যাম্পাসের বাহিরে একটা টং দোকানের সামনে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। ক্লাস চলছে, কাউকে দেখা যাচ্ছে না বলে ঈশান মেয়েটাকে খুঁজতে লাগলো। 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকে বেশ বিরক্ত লাগছিল ছেলেটাকে। কলেজের অনেকেই ওকে চেনে, ছোট বড় সবাই ওকে বেশ ভালো করেই চেনে। ঈশানদের একটা সংগঠন আছে, সবাইকে হেল্প করাটাই ওদের সংগঠনের কাজ, তাই অনেকেই ঈশানের সাথে কথা বলছে। এরই মাঝে মেয়েটা আসছে না দেখে ঈশান মেয়েটার নাম্বারে কল করলো। কয়েকবার বাজার পর কলটা বারবার কেটে দিচ্ছে দেখে ঈশান বেজায় পরিমাণে মেজাজ খারাপ হলো। আন্নোর নাম্বার থেকে কল গেলে কি ধরতে নেই? ঈশান ওর ভাবির নাম্বারে কল লাগালো আর বলতে লাগলো, ভাবি, তোমার বান্ধবী তো দেখছি খুব অহংকারী। একটা মানুষ তাকে বারবার কল করে যাচ্ছে, কলটা রিসিভ তো করছেই না, উল্টো কেটে দিয়েছে। আর সে কি ক্লাস করতে গেছে নাকি করাতে গেছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পার করে ফেললাম, তারপরও আসার কোনো নামগন্ধই নেই। ওকে ওকে, আমি নীলাদ্রিকে কল করে বলে দিচ্ছি। এই মেয়েটা যে কি করে না, বারবার বললাম যে ওকে কেউ নিতে যাবে, ও যেন বাইরে দাঁড়িয়ে থাকে আর আমাকে কল করে, কিন্তু সেটাও করলো না মেয়েটা। ঈশান দাঁড়িয়ে আবারও অনিশ্চিত প্রতীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ বাদে একটা মেয়ে এগিয়ে এসে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রইল। এবার ঈশান ভাবতে লাগলো এই মেয়েটাই কিনা। তারপর হুটহাট করে হোয়াটসঅ্যাপ থেকে ছবিটা বার করে মেলালো। মেয়েটার সাথে হুবহু ছবির মিল আছে। ঈশান এগিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়ালো। মেয়েটা ওর থেকে কিছুটা সরে যেতে নিলে তখন ঈশান বলল, এই যে মিস নীলাদ্রি, না মানে আপু, আসলে আপনি নীলাদ্রি তো? ঈশানের এরকম অগোছালো এলোমেলো কথা শুনে মেয়েটা ওর দিকে ফিরল। ঈশান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটা ঈশানের পা থেকে মাথা অবধি দেখে তারপর বলল, ইয়েস। না মানে আসলে ভাবি, আই মিন লিয়া ভাবি আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। লিয়া ভাবিকে চেনেন তো নাকি? তাও চিনতে পারছেন না? এরই মাঝখানে মেয়েটার নাম্বার একটা কল আসলো। সাথে সাথে মেয়েটা ফোনটা রিসিভ করে কিছু বলল। প্রথমে ঈশান বুঝতে না পারলেও পরবর্তীতে ওর কথাগুলো শুনে বুঝতে পারলো ভাবি কল করেছে, কারণ মেয়েটার কথাগুলো এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, সামনেই দাঁড়িয়ে আছে, আর চিনতেও পেরেছি। আর ছবিও দিতে হবে না, নিজেই সামনে এসে কথা বলেছে। আমি এখনই আসছি ওর সাথে। এবার ফোনটা রেখে দিয়ে মেয়েটা বলতে শুরু করলো, ঠিক আছে, চলুন। বাইকে যেতে আপনার কোনো সমস্যা হবে না তো? আই মিন রিক্সা করে যাবেন নাকি আমার সাথে বাইকেই যাবেন? আশেপাশে কোনো রিক্সা নেই। মিনিট 5 দাঁড়িয়ে থাকার পরও যখন রিক্সাওয়ালা পেল না, তখন মেয়েটাই বাইকের সামনে আসলো। ঈশান বাইকটা স্টার্ট করতেই এই মেয়েটা উঠে বসলো, ওর কাঁধের উপর হাত রাখলো। মেয়েটা বলতে লাগলো, বাইকটা ভালো মতো চালাবেন আর ব্রেক মারবেন না, এসব আমার পছন্দ না। আমি আপনার থেকে জুনিয়র হব, তাই তুমি কিংবা তুই করে বললেই ভালো হয়, যেমনটা ভাবি বলে। ও হ্যালো, আমি আপনার ভাবি নই, তার বান্ধবী। আপনাদের বাসায় বেড়াতে যাচ্ছি, তার মানে এই না যে আপনাকে তুমি করে আদর করে রাখতে হবে। 2 দিন বাদে আবার ফিরে যাব। ঈশানের এবার ভাবির কথাগুলো মনে পড়ে গেল। মেয়েটা যে কতটা রাগী আর জেদি সেটা বুঝতে পেরে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। বাইক চালিয়ে একদম বাসার সামনে এসে থামলো। ঈশান বাইক থামাতেই মেয়েটা নেমে গেল। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে ঈশান বলতে লাগলো, নিন আপু, এইটা আমাদের বাসা, আপনি এবার ভেতরে যান। মেয়েটা দাঁড়িয়ে রইল। ভিতরে যেতে হয়তো বা সংকোচ কাজ করছে কিংবা লজ্জা পাচ্ছে, তাই ঈশান বাইকের চাবিটা হাতে নিয়ে বলতে লাগলো, নিন,
আসুন আমার সাথে। আপনি হয়তো লজ্জা পাচ্ছেন, প্রথমবার আমাদের বাসায় এসেছেন কিনা, এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। মেয়েটাকে নিয়ে ঈশান দরজার সামনে এসে কলিং বেল দিতেই এবার ভাবি এসে দরজা খুলে দিল। বান্ধবীকে দেখেই জাপটে জড়িয়ে ধরল। এতদিন বাদে দুই বান্ধবীর দেখা, তাই আবেগের ঠেলায় দুজনেই চিৎকার করে দুজনকে জড়িয়ে ধরল। ঈশান বুঝতে পারল এই দুই মহিলার মাঝখানে থাকাটা মোটেও শ্রেয় নয়, তাই মেয়েটাকে রেখে সেখান থেকে চলে আসলো। তারপর বন্ধুদের কাছে আসতেই বন্ধুরা ওর দিকে তাকিয়ে রইল। দুজনে কিছু একটা কথা বলছিল। ঈশান এসে ওদের মাঝে বসতেই এবার মেহেদি রাগী কণ্ঠে বলতে শুরু করলো। তোর ধান্দাটা কি বলতো? সবসময় এরকম করে আমাদের দেরি করাস কেন? আমরা যদি একদিন 5 মিনিট দেরি করি তাতেও তোর একদম রাগ হয়ে যায়। তাই বলছি কি, যে এখন থেকে যদি আসার ইচ্ছে না থাকে বলবি, তাহলে আমরা বাসায় চলে যাব। তোর এরকম নাটক আর দেখতে ভালো লাগে না। আরে শোন, আজকে কি হয়েছে? যেটা হয়েছে সেটা শোনার পর তোরা বলবি আর একটু দেরি করে আসলাম না কেন। কি হয়েছে সেটা না বলে এরকম ঢং করছিস কেন? আগে বল কি হয়েছে। এবার ঈশান হোয়াটসঅ্যাপ থেকে মেয়েটার ছবিটা বের করে দুজনকে দেখালো। ওরা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল ঈশানের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে। তখন ঈশান ওদের হাতে থেকে ফোনটা নিয়ে বলতে শুরু করলো। একদম নজর দিবি না, এইটা আমার ক্রাশ। আমার বলতে গেলে আমার ক্রাশ। পাই আর না পাই, পছন্দ করি সেটাই বড় কথা। লাইফের ফার্স্ট কাজ বলে কথা, জানিস? প্রথম দেখাতেই আমার চোখ প্রথমবারের মতো থমকে গিয়েছিল। এত এত মেয়েকে দেখেছি, কিন্তু একে দেখার পর মনে হয়েছে বুকের ভেতরটা কেমন যেন ধুকভুক করে উঠেছিল। বারবার মনে হচ্ছিল এই মেয়েটা আমার থেকে জুনিয়র কেন হলো না। জুনিয়র হলে এর সাথে প্রেম করতে পারতাম, ভালোবেসে আগলে নিতাম, যেমন করেই হোক বিয়ে করে নিতাম। কি কখনো যে মেয়েটা আমার থেকে সিনিয়র হলো। ভালো লাগছে না কিছু, বারবার মনে হচ্ছে এই মেয়েটাকে আমার লাইফে সিনিয়র হিসাবেই আসতে হলো। মেহেদি ঈশানকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো। থাক মেরি দোস্ত, আর কষ্ট পেতে হবে না। আমাদের কপালে এরকম সিনিয়র আপুগুলোই আছে। তা আবার যাকে পছন্দ হবে দেখবি এক একটার মেয়ের পেছনে মিনিমাম 2500 ছেলের লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওই 2500 ছেলের লাইনে দাঁড়ালে দিব্যি তুই 2501 নম্বরে দাঁড়িয়েছিস। এইসব ঘটনা বললে আরও আফসোস হবে। এগুলো বাদ দে, এক বল কলেজে গেলি না কেন? আর আমাদেরকে কেন যেতে দিলি না? তিনজন আড্ডা দিতে লাগলো। ঈশান দুপুর থেকে শুরু করে নিয়ে সেই বিকেল পর্যন্ত আড্ডা দিল। বাসায় যাওয়ার নাম একদম ভুলেই গেল। বাসা থেকে কেউই ওকে কল করেনি। আর ভাবি হয়তো বান্ধবীকে কাছে পেয়ে একদম ওকে কল করার কথা ভুলেই গেছে। ঈশান খেয়াল করে দেখলো বিকেল 3:30 বেজে গেছে। এমন কিছু দেখে ওর চোখ যেন কপালে উঠে গেল। ঈশান এবার মেহেদি আর শুভর দিকে পিছনে ধূপধাপ কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলতে লাগলো। হারামির দল, একটাবার তো বলবি যে বিকেল হয়ে গেছে, তা না করে আমাকে কথা শুনিয়ে যাচ্ছিস। তোদের জন্য কতবার যে বাসায় গিয়ে বকা খেয়েছি তা ঠিক নেই। তোদের সাথে আড্ডা দিতে গিয়ে বাসায় যাওয়ার কথা ভুলেই যাই, যার জন্য পরবর্তীতে বাসায় গিয়ে আমাকে প্রায়ই বকা খেতে হয়। হারামির দল, যা বাড়ি যা, আমিও বাসায় যাই। যাই, কাল আবার দেখা হবে। তোমার জন্যই দেরি হয়েছে চান্দু। তুমি দেরি করে এলে, এখন আবার আমাদের বলছিস? সব দোষ তোর। ওই মেয়েটাকে দেখতে গিয়ে দেরি করেছিস তুই। দেখিস, বাসায় যে মেয়েটাকে এনেছিস তার সাথে আবার ভুলভাল কিছু করিস না। তারপর যেভাবে কথা বলেছে শুনেছি, তাতে তোকে মনে হয় একদম তোকে চোখ দিয়ে গিলে খাবে। তাতে ভুলভাল কিছু করলে আর রক্ষা থাকবে না। তোর যা স্বভাব, দেখিস আবার মেয়েটাকে রাতের আধারে জড়িয়ে ধরিস না, কিংবা এমন কিছু করিস না যার জন্য একদম কপালটা পুড়ে যায়। তাহলে কিন্তু সকালে তোর কোর্ট ম্যারেজ হয়ে যাবে। বলে খোদে কি, এরকম সুন্দরী কিউট আর পরীর মতো একটা মেয়ের সাথে কোর্ট ম্যারেজ হলে দোষের কি আছে, তাই না? ঈশান বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করে বাসার মধ্যে যখন আসলো দেখলো ভাবি তার বান্ধবীর সাথে গল্প জুড়ে দিয়েছে। ডাইনিং রুমে বসে দুই ভদ্রমহিলা একদম গল্পের ঝড় তুলে দিয়েছে। ঈশান যে বাসায় ফিরল তাতে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। ঈশান বেশ কিছুক্ষণ ধরে চুপ করে থেকে তারপর যখনই রুমের দিকে চলে যেতে নিবে তখন ভাবি বলতে লাগলো। ভাইয়া, এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমি কল করতেই ভুলে গিয়েছিলাম। আম্মু বারবার তোমার কথা বলছিল, এখন বাসায় ফিরলে?
কি জানি আমাকে নিয়ে ভাবার মতো কেউ আছে নাকি এ বাড়িতে। তাছাড়া বান্ধবীকে পেয়ে তো একদম দেবের কথা ভুলেই গেছ। এই বাড়িতে যে একটা সিঙ্গেল ছোটখাটো আর শান্তশিষ্ট ছেলে আছে সেটা তো তোমরা ভুলেই বসে আছো। ঠিক আছে, আমারও দিন আসবে, আমিও কোনোদিন বিয়ে করব। সেদিন বউকে রেখে একদম রুম থেকে বেরোবই না। তারপর আর কষ্ট করে তোমাদের আমার খোঁজ খবর নিতে হবে না। রাগ করেছো কেন ভাইয়া? খামোখা তুমি রাগ করছো। আমি কিন্তু ওরকমটা মিন করিনি। তাছাড়া বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা, সেই জন্যই তো। জানি জানি, বান্ধবীকে পেয়ে দেবরকে সবাই ভুলে যায়, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এটা আর নতুন কি? গার্লফ্রেন্ডকে পেলে যেমন মানুষ বন্ধুকে বলে যায়, তেমনি তোমারও হয়েছে। আমার এতে কোনো আপত্তি নেই, ভুলে যাও। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমারও সময় আসবে, আমিও দেখে নেব আমাকে কখনো প্রয়োজন হয় কিনা। ঈশান কথা বলে সেখান থেকে চলে গেল। ভাবি আর তার বান্ধবী কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এবার নীলাদ্রিকে ভাবি তার দেবরের দিকে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো, নীলাদ্রি, কি রে, তুই এমন করে তাকিয়ে আছিস কেন আমার দেবরের দিকে? না মানে, আসলে তো দেবর কি সবসময় এরকমভাবে কথা বলতে থাকে? সবসময় বাচালের মতো একতরফাভাবে নিজের কথাগুলো সবাইকে বলতে থাকে? ওরকম ভাবছিস কেন? ও তো একটু এরকমই। তাছাড়া ওকে দেখতে যতটা চঞ্চল স্বভাবের মনে হচ্ছে, মনের দিক থেকে কিন্তু ছেলেটা ততটাই ভালো। তুই জানিস, তোর ভাইয়া আর আমাদের সম্পর্কটা বাসা থেকে কেউ মেনেই নিচ্ছিল না, কিন্তু ঈশান সবটা জানার পর আমাদের জন্য দুই পরিবারের সাথে কথা বলেছিল। তুই ভাবতেই পারবি না যে ওইটুকুনি ছেলে ওর আব্বু আম্মুকে কী করে বুঝিয়েছিল। প্রেম ভালোবাসা আমার শ্বশুর বরাবরই পছন্দ করে না, কিন্তু যখন থেকে ঈশান সবটার দায়িত্ব নিল, তখন থেকেই যেন সব কিছু ঠিকঠাক হতে লাগলো। আমার শ্বশুরকে তো ঈশান নিজেই রাজি করালো। আমি ভাবতেও পারিনি যে এইটুকুনি ছেলে আমাদের বিয়েটা এরকম একদম নিজের হাতে ঠিক করিয়েছে। যখন থেকে ও বাসাতে এসেছে, ওর প্রতি আমার ভালোবাসাটা বেড়েই গেছে। এরপর একটা কিউট একটা ছেলে আমার দেবর। আমি ঈশানকে এই দেবরের কম ছোট ভাই বেশি ভাবি। তুই জানিস, আমি যেটা বলি ছেলেটা সেটাই শোনে। আব্বু আম্মুর অবাধ্য হলেও আমি যদি ওকে কিছু করতে বলি, তাহলে এক কথায় সেটাও শুনে নেয়। বাইরে ঘরে যেমন তেমন, বাইরে যে পুরুষ মানুষ কেমন হয় সেটা তো তুই জানিস না। এখানে দেখতে ভদ্রসভ্য হলে বাইরে গিয়ে কথাগুলো মেয়েদের সাথে কি করে বেড়ায় সেটা কি তুই জানিস? কথাই তো একদম গুলি ছুটছে। ওকে দেখে যে কেউ বুঝতে পারবে না যে ও এতটা ধূর্ত স্বভাবের। আমি আর তোকে কিচ্ছু বোঝাবো না, কয়েকটা দিন এখানে থাক, বুঝতে পারবি সেটাকে যতটা বাজে ভাবিস ও কিন্তু ততটা বাজে নয়। রাতে খাবার টেবিলে ভাবির বান্ধবীর সাথে ঈশানের আবার দেখা হলো। আব্বু আম্মুর সাথে ভদ্রমহিলা কথা বলল, ভাবির বান্ধবী। ভাইয়া মেয়েটাকে নানান কথা জিজ্ঞেস করলো। ঈশান ট্যাপ ট্যাপ করে মেয়েটার দিকে তাকিয়েছিল। যতবার মেয়েটা ওর দিকে তাকিয়েছে, ততবারই ঈশান চোখ জোড়া নামিয়ে নিয়েছে। কারণ মেয়েটা যে পরিমাণে রাগী আর জেদি, তাতে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ওর ভাবির কাছে কিছু একটা নালিশ ঢুকে দিবে তার ঠিক নেই। ঈশান খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। মেয়েটা ওদের বাসায় দুদিন থেকে তারপর চলে গেল। সেদিন ঈশান কলেজে গিয়েছিল। মেয়েটা যে ওদের কলেজে পড়তো ঈশান সেটা জানতো না। বাসায় ফিরে যখন দেখলো নীলাদ্রি মেয়েটা নেই, তখন ঈশান ওর ভাবিকে বলতে লাগলো, ভাবি, তোমার বান্ধবী কোথায়? তাকে দেখছি না যে আজ। ও তো বাসায় চলে গেছে। কেন ভাইয়া, ওকে না দেখে কি খুব খারাপ লাগছে? ভাবির এরকম মস্করা টাইপের কথা শুনে ঈশানের রাগ হলেও আবারও পরক্ষণে লজ্জা লাগলো। তাই ঈশান বলতে ইতস্তত করে বলল, ভাবি, তুমি যে কি বলো না, আসলে 2 দিন যাবৎ আমাদের বাসায় ছিল, আর আজকে এসে দেখছি না বলেই জিজ্ঞেস করলাম। কেন, আমি কি কারো কথা জিজ্ঞাসা করতে পারি না? না, তা নয়, জিজ্ঞেস কেন করতে পারবে না? তবে এখানে বেশি দিন থাকতেও পারতো না, কারণ ওর বিয়ে ঠিক করে রেখেছে ওর আব্বু আম্মু, তাই বাসায় চলে গেছে। ও, তোমার বান্ধবীর বিয়ে ঠিক হয়ে আছে তো ইনভাইট করে গেল নাকি? বিয়ের কথাটা শুনেই ঈশানের হাওয়া ফুস হয়ে গেলেও ছেলেটা বুঝতে দিল না। হাসার চেষ্টা করে কথাগুলো বলতেই ভাবি বলতে লাগলো, না তা নয়, ওর আব্বু আম্মু আসবে ইনভাইট করার জন্য, একমাত্র বেস্ট ফ্রেন্ড, সেই জন্যই আমাদের সবাইকেই যেতে হবে। তুমিও কিন্তু অন্য কোথাও যেতে পারবে না, তোমাকে নিয়েই যাব আমাদের সাথে। আমার একটা মাত্র কিউট সুইট দেবরটাকে না নিয়ে আমি যাচ্ছি না, মাথায় রেখো কথাটা। ঠিক আছে, যাব।
আমাকে এটা বলো, তোমার বান্ধবীর আগে থাকতে বিয়ে ঠিক করা ছিল নাকি কোনো রিলেশনের বিয়ে এটা? না তেমন না, আসলে ওর আব্বুর বন্ধুর ছেলের সাথে বিয়েটা ঠিক করেছে। আর ছেলেটা দেখতে শুনতে বেশ ভালোই, আজ অথবা কাল তো বিয়ে করতেই হতো, তাই রাজি হয়ে গেছে বিয়েতে। আর রিলেশনের কথা যদি বলো, আমার বান্ধবীর কারোর সাথে রিলেশন নেই। তাহলে তো অনেক ছেলের কপাল পড়লো, এতগুলো ছেলে তোমার বান্ধবীর পেছনে পড়েছিল আর সে কিনা একটা ছেলেকেও পাত্তা দেয়নি। একটু প্রেম করেও তো দেখতে পারতো, তাই না? তুমি বুঝতে পারলে কি করে যে আমার বান্ধবীর পেছনে ছেলেরা পড়েছিল? না মানে আসলে এত সুন্দর একটা মেয়ে, তার পেছনে ছেলেরা পড়ে থাকবে, প্রেম ভালোবাসার কথা বলবে, প্রপোজ করবে, এইটাই তো স্বাভাবিক, তাই না? পড়েছিল কিনা আমি কি সেটা জানি নাকি? হ্যাঁ, তাই আমার বান্ধবীকে নিয়ে দেখছি যে তোমার বেশ ভালো পরিমাণের কৌতূহল। তার মানে কি ধরে নেব আমার বান্ধবীকে তোমার ভালো লেগেছিল ভাইয়া? ভাবি কি যে বলো না তুমি, আমি কোথায় আর তোমার বান্ধবী কোথায়? জুনিয়র হয়ে কি করে সিনিয়র একটা মেয়ের সাথে প্রেম করি? প্রেম করতে গিয়ে বলেছে বিয়ে করে নিবে, কি বলো ভাইয়া? ঈশান বুঝতে পারলো ভাবিও শেষ পর্যন্ত কিনা ওর সাথে মশকরা করছে। ঈশানের রাগ হলেও একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, ঠিক আছে, আমার অন্যায় হয়েছে, আমার জিজ্ঞেস করা ঠিক হয়নি। মেয়েটা আমাদের বাসায় এসেছিল, 2 দিন থাকলো, তাই জিজ্ঞেস করছিলাম। কিন্তু তুমি যে এমন করে নেগেটিভ চিন্তা ভাবনা করবে আমি সেটা ভাবতেও পারিনি। আমিও কাউকে ভালোবাসতাম, কোনো ছেলে আমার দিকে কেমন করে তাকায় আমি খুব ভালো করেই জানি। কোনো ছেলে কোনো চিন্তা ভাবনায় আমার দিকে তাকায় কিংবা আমার বান্ধবীকে কোনো ছেলে পছন্দ করে বা না করে সেটাও আমার জানা ছিল। তার উপর এখন আমার পরিবারের কেউ যদি সেটা করে সেটা তো তাহলে দেখতেই হয়। ভাবি তুমিও, যার বিয়ে ঠিক হয়ে আসছে তার সম্পর্কে এসব কথা বলে লাভ কি? তোমার বোন হলে না হয় একটাবার ভেবে দেখতাম। কি আর করবি ভাইয়া, আমার তো কোনো বোন নেই, সেই জন্য আমার পোড়া কপাল। আর কি এখন বাদ দাও সব। মাঝে কেটে গেল 15টা দিন। এরই মাঝে নীলাদ্রি অর্থাৎ ভাবির বান্ধবীর বাসা থেকে ওদের ইনভাইট করে গেছে আর বলে গেছে যেন ওরা সপরিবারে বিয়েতে যায়। তারপর বিয়ের দিন সকাল থেকেই ভাবি ঈশানকে কোথাও যেতে দেয়নি, কারণ কোথাও গেলে ওকে ডেকে বাসায় আনাটা বেশ কঠিন হয়ে পড়ে। আর ভাবিও বলেছে ওরা বেশ তাড়াতাড়ি বেরোবে। বেলা 11টার দিকে ওরা বেরিয়ে গেল বাসা থেকে। প্রায় 1 ঘন্টা লেগে গেল ভাবির বান্ধবীর বাসায় আসতে। এসে দেখলো বেশ সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড়লোকের মেয়ে কিনা ঈশান সহ পরিবারের ভিতরে আসলো। তারপর নীলাদ্রির অর্থাৎ ভাবির বান্ধবীর আপুর সাথে কথা বলল। এখনও বিয়ে শুরু হতে অনেক সময় লাগবে, তাই ঈশান একটা জায়গায় বসে আছে। ভাইয়া আর আপু কথা বলছে, ঈশান তাদের পাশেই বসে আছে। কি আর করবে এতগুলো সিনিয়র সিটিজেনের মধ্যে? না আছে কোনো ফ্রেন্ড আর না আছে কোনো আত্মীয় স্বজন। ভাইয়া আব্বুর সাথে কি এমন কথা বলবে, তাই বসে বসে ফোন ঘাটাঘাটি করছিল। খাওয়া দাওয়া করার সময় হয়ে গেলে এভাবে সবাইকে ডেকে নিয়ে গেল। তারপর একসাথে খাবার খেলো। দেখতে দেখতে 2টো বেজে গেল, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে। কিন্তু আজব ঘটনা, এত সময় পেরিয়ে গেলেও কোনো নামগন্ধ নেই বিয়ের। তারপর যখন বর আসলো, বর আসার মিনিট 5-এর মধ্যে পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। পুলিশের গাড়ির শব্দ শুনে এবার সবাই হতবাক হয়ে গেছে। এত ঝোড়ঝামেলা পেরিয়ে যখন বর আসলো, তারপর আবার পুলিশের গাড়ি কেন? নিশ্চয়ই কোনো একটি কেলেঙ্কারি হবে। ঈশান কথাগুলো ভেবেই এবার উঠে স্টেজের সামনে এসে দাঁড়ালো। ভাবি ভাইয়া সবাই আছে সেখানে। এরই মাঝে মেয়েটার বাবা মা দৌড়ে আসলো আর মেয়ের বাবা বলতে শুরু করলো, ওসি সাহেব, কি হয়েছে আপনারা এখানে? যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, এই মুহূর্তে আপনারা আমার বাড়িতে? কোনো সমস্যা হলে বলুন, আমি পরে গিয়ে আপনাদের সাথে দেখা করে নিব। চৌধুরী সাহেব, এখন এই মুহূর্তে না আসলে যে আপনার মেয়ের জীবনটা নষ্ট হতো, সেটা আপনি ঠিক করতেন কি করে পরবর্তীতে? না জেনে না শুনে বন্ধুর ছেলে বলেই মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছেন, কিন্তু একটাবারও কি খোঁজ খবর নিয়েছেন যে কার সাথে বিয়ে ঠিক করেছেন? ছেলেটা ভালো কিনা, তার সাথে মেয়ের বিয়ে দিলে মেয়ে সুখী থাকতে পারবে কিনা? ওসি সাহেব, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো সমস্যা থাকলে সেটা না হয় খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ, খুলে বলার জন্য এসেছি। আপনি আমার চেনা পরিচিত, যার সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন সেই ছেলেটার নামে আজকে একটা মেয়ে থানায় গিয়ে নিজে কমপ্লেন করেছে। আমি বিশ্বাস করতে চাইনি,
কারণ ওর আব্বুকেও আমি চিনি, কিন্তু মেয়েটা নিজের হাতে যে প্রমাণ আমাকে দেখিয়েছে, তারপর আমার মনে হয়েছে যে এই বিয়েতে অন্তত বাধা দেওয়া উচিত, না হলে আপনার মেয়ের জীবনটা নষ্ট হবে। নীলাদ্রির আব্বু কিছু বুঝতে পারছিল না দেখে বারবার অফিসারকে জিজ্ঞেস করছিল। তখন অফিসার ফোন থেকে একটা ভিডিও বের করে দেখালো। সেখানে যে ছেলেটার সাথে নীলাদ্রি অর্থাৎ ভাবির বান্ধবীর বিয়ে হবার কথা, সেই ছেলেটা বেশ খোলামেলা অবস্থায় কয়েকটা মেয়ের সাথে আছে। এগুলো তো কমই, কিন্তু পরে যেটা দেখালো সেখানে ছেলেটা মাদকদ্রব্য আর অস্ত্রশস্ত্রের চালানের সাথে জড়িত আছে। ভিডিও শেষ হলে ওসি আবারও বলতে লাগলো, এইগুলো তো কমই, কিন্তু যে মেয়েটা এই ভিডিওগুলো করেছিল সেই মেয়েটা এই ছেলেটার বাসার কাজের লোক ছিল, আর মেয়েটা সব কিছু দেখে ফেলে। তারপর এই ছেলেটা জানতে পারলে তখন ওই মেয়েটাকে রেপ করে, আর মেয়েটা কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালায়। তারপর সেই সব প্রমাণ আমাকে এসে দিয়ে গেছে, আর বলেছে যদি আরও কোনো প্রমাণ লাগে তাহলে আমাদের সাহায্য করবে। এখন আপনি বলুন, এই ছেলেকে আপনাদের মেয়ের সাথে বিয়ে দেবেন, নাকি ওকে আমরা এখান থেকে নিয়ে যাব? বিয়ে বাড়িতে এমন কাণ্ডে লোকজনের শোরগোল পড়ে গেল। ঈশান অবাক চোখে এবার মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা এখন কি করবে? এরকম করে বিয়ের আসর থেকে মেয়েটার বিয়ে ভেঙে যাওয়া মানে অনেক কিছু। এর মাঝখানে ওসি স্টেজে উঠে আসলো। তারপর ছেলেটার পাঞ্জাবির কলার ধরে টেনে নামাতে গেলে ছেলেটার বাবা বলতে লাগলো, ওসি সাহেব, আপনি এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। আপনি থানায় যান, আমি ওকে নিয়ে আসছি। যত টাকা পয়সা লাগে আমি দেব। তারপর আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাবেন না। ওসি সাহেব, ওকে এখান থেকে নিয়ে যান। ওকে আমি আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না। এই মুহূর্তে ওকে এখান থেকে নিয়ে যান। লম্পটের সাথে কিনা আমি আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম। আমি বুঝতে পারিনি যে বন্ধুর ছেলে হলেই সেটা ভালো হয় না। আমি অনেক বড় ভুল করেছি। আজকে সেই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। এটা আমি কি করলাম? নিজের হাতে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। মেয়ের বাবা কান্নায় ভেঙে পড়ল। ওসি ছেলেটাকে নিয়ে গেল। এই মাঝখানে ভাবি খেয়াল করলো নীলাদ্রির চোখে পানি টলমল করছে। মেয়েটা মাথা নিচু করে আছে। ভাবি গিয়ে এবার তাড়াহুড়ো করে নীলাদ্রিকে নিয়ে রুমের দিকে চলে গেল। অন্যদিকে চোখের সামনে এত বড় একটা ঘটনা দেখে ঈশান হতভম্বের ন্যায় দাঁড়িয়ে আছে। ঈশানের কেন জানি মনে হচ্ছে আজকে বিয়েটা হবে না, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে যে ঘটনা ঘটলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। আব্বু আম্মু ভাইয়া ভাবি এসে ওকে জোর করে ধরে ঈশানকে একটা রুমের মধ্যে নিয়ে গেল। সেখানে নীলাদ্রির আব্বু আম্মু এমনকি নীলাদ্রিও আছে। ঈশানকে সবাই চ্যাংদোল্লা করে সেখানে ধরে আনতেই ঈশান বলতে লাগলো, ভাবি, তোমাদের আবার কি হলো? আমাকে এরকম করে ধরে আনলে কেন? বিয়েটা তো হচ্ছে না, চলো বাসায় চলে যাই। ভাই, আমরা তোমাকে না জানি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া। আর সেটা হচ্ছে এই বিয়েটা তুমি করবে। আব্বু আম্মু তোমার ভাইয়া আর আমি এমনকি নীলাদ্রির পরিবারের সবাই এই বিয়েতে রাজি আছে। প্লিজ ভাইয়া, না করো না। এই অসম্মানের মুখ থেকে মেয়েটাকে বাঁচানোর জন্য তোমাকে বিয়ে করতেই হবে। দেখো ভাইয়া, একটা মেয়ে বিপদে পড়েছে, এখন আমাদের উচিত তাকে হেল্প করা। তাছাড়া তুমি তো ওকে পছন্দ করতে, তাই না? পছন্দ করার কথাটা শুনে ঈশান মাথা নিচু করে ফেলল লজ্জায়। অন্যদিকে নীলাদ্রি জলভরা চোখ নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। ভাবি যে বুঝতে পেরেছিল ঈশান তার বান্ধবীকে পছন্দ করেছে সেটা বলতেই আব্বু বলতে লাগলো, ব্যাস, তাহলে তো হয়েই গেল। ভাই সাহেব, আপনারা বিয়ের ব্যবস্থা করুন, আমি আমার ছেলেকে নিয়ে আসছি। কিন্তু আব্বু, উনি তো আমার থেকে সিনিয়র। সিনিয়র একটা মেয়েকে জুনিয়র ছেলে হয়ে কি করে বিয়ে করব? তাছাড়া উনি কি বিয়েতে রাজি হবে? ভাইয়া, সব ব্যবস্থা করা আছে। এখন তুমি শুধু হ্যাঁ বলে দিলেই বিয়ের কাজটা শুরু করা যায়। তুমি আর না করো না। দেখো, নীলাদ্রি এমন একটা বিপদে পড়েছে। এখন যদি তুমি এখানে চুপ করে থাকো কিংবা আজকে এখান থেকে চলে যাও, তাহলে ওর বিয়েটা হবে না। মেয়েটাকে তাতে হাজারটা কথা শুনতে হবে। আর আমি আমার বান্ধবীকে কষ্টে দেখতে পারবো না। আমি সবার সাথে কথা বলেছি, আব্বু রাজি আছে। তুমি না আব্বুর কথা ফেলতেই পারো না। আব্বু, তুমি ওকে বলো না বিয়েটা করে নিতে। ঈশান, তুমি আমার কথা ফেলতে পারো না। তারপর আমি তোমার উপর ছেড়ে দিলাম। এই মেয়েটা সম্মান বাঁচাবে নাকি এসব অবতরণ চিন্তা ভাবনা করে এখান থেকে চলে যাবে, সেটা একান্তই তোমার সিদ্ধান্ত। ঈশান এবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার চোখে পানি টলমল করছে। মাথা থেকে ঘোমটা পড়ে গেছে, কেটে কেটে একাকার হয়ে গেছে।
মেয়েটার মায়াবী ওই মুখের দিকে তাকিয়ে ঈশান চোখ জোড়া বন্ধ করে নিয়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই এবার সবাই বেশ খুশি হলো। ভাবি ঈশানের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সবাইকে বেরিয়ে যেতেই ঈশানকে ভাইয়া এসে একটা পাঞ্জাবি দিয়ে গেল। ঈশান পাঞ্জাবি পরে নিয়ে তারপর ভাইয়ের সাথে এসে স্টেজে বসলো। বেশ তাড়াতাড়ি ওদের বিয়ে হয়ে গেল। বিয়ে শেষে খাওয়া দাওয়া কোনো বালাই নেই, আগেই খেয়ে নিয়েছিল। শেষে ভাবির বান্ধবীর বিয়ে খেতে এসে তাকে বিয়ে করে নিয়ে যেতে হলো। কথাগুলো ভেবেই ঈশানের হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেয়েটা কি কখনো ওকে মেনে নেবে কিনা ঈশান জানে না। কথাগুলো ভেবেই ঈশানের মাথা খারাপ হওয়ার জোগাড়। মেয়ের বাবা ওর সাথে কিছুক্ষণ কথা বলে তারপর ওদের বাড়িতে উঠিয়ে দিল। মেয়েটা সেই বিয়ে ভাঙার পর থেকে কেঁদেই চলেছে। ঈশান ওর পকেট থেকে টিস্যু বের করে মেয়েটার দিকে দিলে মেয়েটা সেটা নিল, তবুও কোনো কথা বলল না। বাসায় আসার পর আম্মু যেন ব্যস্ত হয়ে পড়ল ছেলে আর ছেলের বউকে কি করে বরণ করবে সেটা নিয়েই। তারপর নানা জল্পনা কল্পনা শেষে ঈশানকে বউ সমেত রুমে নিয়ে আসা হলো। দুজনকে রেখে ভাবি বেরিয়ে গেল, কারণ রাত হয়ে গেছে। ঈশান রুমে এসে দেখলো রুমটা অল্প সময়ের মধ্যে সুন্দর করেই সাজানো হয়েছে। ঈশান বুঝতে পারল না এই অল্প সময়ের মধ্যে এত কিছু কে করলো। ছেলেটা বারবার ভাবতে লাগলো ওর বন্ধুগুলো যদি বিষয়টা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। ওরা বলে রেখেছিল ঈশানের বিয়েটা অনেক আনন্দ করবে, তাই ঈশান ভেবেছে কালকে আব্বু আম্মুকে বলবে যে ওদের সম্পর্কটা স্বাভাবিক হলে না হয় একটা রিসেপশনের অনুষ্ঠান করবে। ঈশান মেয়েটার সামনে বসে আছে। নীলাদ্রি ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ঈশান জানে না কি বলবে মেয়েটাকে, কেমন জানি লাগছে। সিনিয়র একটা মেয়ের সামনে বসে আছে, তাও কিনা ওর বউ রূপে। এখন বসে আছে মেয়েটা। ঈশান খেয়াল করলো মেয়েটার দু হাতে হাঁটুতে হাত রেখে বসে আছে। ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, আমি জানি না আপনি এই বিয়েটা কেন করলেন। আমি আপনার থেকে 2-3 বছরের জুনিয়র, তারপরও কেন বিয়েটা করলেন সেটাই বুঝতে পারছি না। তবে আমি এইটুকু জানি যে আপনি সম্মানটা বাঁচানোর জন্য বিয়েটা করেছেন। তবে হ্যাঁ, আমি আমার দিক থেকে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব। আপনি যখন মুক্তি চাইবেন কিংবা এখান থেকে চলে যাবেন আমি আপনাকে সাহায্যও করব। তবে একটা কথা, যতদিন থাকবেন ততদিন আমার আব্বু আম্মুকে কখনো কষ্ট দিবেন না। আর হ্যাঁ, আপনার যদিও কোনো বয়ফ্রেন্ড থাকে তার সাথে কখনো দেখা করবেন না, কারণ আমার বাসার একটা সম্মান আছে। আমার বাসার মানুষগুলো যেমন আপনার পরিবারের সম্মান বাঁচিয়েছিল, তেমনি আপনার উচিত আমার পরিবারের সম্মানটা বজায় রেখে চলা। এখন আমি কি বোঝাতে চাইছি সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন। ঈশান জানে জোর করে এই বিয়েটা হলেও এই বিয়ের কোনো ভিত্তি নেই। আব্বু আর ভাবির খুশির জন্যই বিয়েটা করা। ভাবির চোখের পানি ঈশান কখনো মানতে পারেনি। আর আব্বু ওর উপর রাগ করে থাকতো, হাজারটা কথা শোনাতো, কতদিন যে কথা বলতো না তার ঠিক ছিল না। তাই ঈশান বিয়েটা করে নিল। মেয়েটা কথা বলছে না দেখে ঈশান বুঝে গেল মেয়েটা ওর সাথে কথা বলতেই চাইছে না। ঈশান একটাবার ঘোমটা তোলার মতো সাহসিকতা দেখালো না, কারণ মেয়েটা যদি ওকে থাপ্পড় মেরে দেয়, তাই ঘোমটা তোলার মতো সাহসিকতা পেল না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। তারপর ওয়ার্ড্রপ থেকে একটা চাদর আর বালিশ বের করে বেডে থেকে কিছুটা দূরে বিছানা করে শুয়ে পড়ল। মেয়েটা ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান বলতে শুরু করলো, নিন শুয়ে পড়ুন, আজকের মতো এখানেই মানিয়ে নিন। কালকে থেকে যদি মনে হয় আমার সাথে একই রুমে থাকতে পারবেন না তাহলে বলবেন, আমি অন্য রুমে গিয়ে থাকবো। তারপরও আমি চাই না একই বেডে শুই দুজনে, তারপর আপনাকে স্পর্শ করে ফেলি আর আপনি আমাকে ভুল বুঝবেন। তারপর আপনাকে স্পর্শ করার অপরাধে সকালে উঠে আমাকে হাজারটা থাপ্পড় খেতে হোক। নীলাদ্রি ভেবেছিল ঈশার রুমে এসে হয়তো উল্টাপাল্টা কিছু করবে, ওর হাত ধরবে কিংবা ওকে টাচ করার চেষ্টা করবে, কিন্তু তেমন কিছুই করলো না। ওর হাতটা তো ধরলই না, এমনকি বেডেও শুলো না। ঈশান জুনিয়র ছেলে বলে মেনে নিতে কষ্ট হচ্ছিল, সেটা নীলাদ্রি বারবার ওর বান্ধবীকে বলেছিল, লিয়াকে বলেছিল, কিন্তু ভাবি বলেছে ঈশান ভালো ছেলে, ওকে ভালো রাখবে। আর নীলাদ্রি ভেবেছিল উল্টোটা। ঈশান রুমে আসার পর ওকে এমন কথা বলল আর তারপর গিয়ে নিচে শুয়ে পড়ল। এমন কিছু দেখেই নীলাদ্রির ভাবনা চিন্তা পাল্টে গেল। ছেলেটা এত বেশি কথা বলে যার জন্য ভেবেছিল যে ওর সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে।
নীলাদ্রি বিয়েটা মন থেকে মানতে পারেনি, কিন্তু সম্মান বাঁচানোর জন্য করেছে। এসব বিয়ে খুব বেশি দিন টেকে না, সেটা খুব ভালো করেই ঈশান জানে। সিনিয়র একটা মেয়েকে বিয়ে করলেও সেই মেয়ে যে ওর সাথে মানিয়ে নিতে পারবে না সেটা ঈশান জানতো, কিন্তু ভাবি আর আব্বুর কথাটাও ফেলতে পারেনি। তৎক্ষণাৎ আম্মু বারবার বলেছিল মেয়েটাকে নাকি ওনার বড্ড পছন্দ। যে কদিন ওদের বাসায় ছিল হাজারটা কথা বলেছে মেয়েটার সাথে, আর আজকে সেই মেয়েকে ছেলের বউ করার সুযোগ পেয়েছে যখন, তাহলে সেটা হাতছাড়া করবে কি করে? ঈশান জানে এই সম্পর্কটা বেশি দিন টিকবে না। আজ হলেও মেয়েটা ওর সাথে না মানিয়ে নিতে পারবে না, কাল হলেও মেয়েটা এখান থেকে চলেই যাবে। তাই ঈশান নীলাদ্রি থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবে ভেবেছে। ঈশান ভেবেছিল মেয়েটা এমন করবে যে ওর সাথে একই রুমে থাকতে পারবে না, কিন্তু সেটা করলো না, এমনকি ওর সাথে কথাই বলল না। তাই নিজে থেকেই কথাগুলো বলল। পরদিন সকালে যখন নীলাদ্রির ঘুম ভাঙে তখন ঘড়ির দিকে দেখল বেলা 9টা বেজে গেছে। রাতে ঘুম আসছিল না, ঘুমোতেও লেট হলো আর উঠতেও লেট হলো। নীলাদ্রি বসে রইল একটু। ঈশান রুমে নেই, বুঝতে পারলো ছেলেটা কোথাও হয়তো গেছে। নীলাদ্রি ওয়াশরুমে গিয়ে গোসল শেষ করে একটা লাল শাড়ি পরে বের হলো। কাল রাতেই আম্মু ওকে একটা লাগেজ দিয়ে দিয়েছিল সাথে, সেখানে কিছু শাড়ি আর থ্রি-পিস ছিল নীলাদ্রির পরার জন্য। সেখান থেকে একটা কালো শাড়ি পরলো গোসল শেষে। কালো শাড়িটা পরে তারপর নিজেকে কিছুটা পরিপাটি করে নিচে আসতেই দেখলো ঈশানের আম্মু অর্থাৎ ওর শাশুড়ি আর বান্ধবী লিয়া বসে কথা বলছে। ঈশানও সেখানে বসে আছে, ওদের সাথে কথা বলছে আর টিভি দেখছে। নীলাদ্রির বেশ খানিকটা লজ্জা লাগলো। ওই পিচিটাকে কালো বিয়ে করেছে, ও মানুক আর না মানুক এখন ওই জুনিয়র ছেলেটার বউ। নীলাদ্রি এগিয়ে এসে ভাবির থেকে কিছুটা দূরে দাঁড়াতেই ঈশান মেয়েটাকে দেখলো। খুব স্নিগ্ধ লাগছে এই অবস্থাতে, এখনও চুলগুলো কিছুটা ভেজা আর কালো শাড়ির সাথে সবটা ম্যাচিং করে পরার কারণে মেয়েটাকে ওর কাছে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ঈশান কিছুক্ষণ হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় যখন ঘোর কাটলো তখন ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি নাও, তোমার যা উঠে গেছে, দেখো কত বেলা করে ঘুম থেকে উঠলো মহারানী। সবে মাত্র নতুন শ্বশুরবাড়িতে আসলো, এত তাড়াতাড়ি উঠলে হয়? তাছাড়া বরের সাথেও তো একটু সময় কাটানোর দরকার আছে, তাই না বলো? ভাবি বরাবরই যে একটু ঠোঁটকাটা টাইপের, ঈশানের সেটা খুব ভালো করেই জানা আছে। ভদ্রমহিলাকে বেশি ঘাটানো মান সম্মান নিয়ে এখান থেকে ফেরা দায় হয়ে পড়বে। তাই আর কিছু বলার সাহস হলো না। নীলাদ্রি লজ্জা পাচ্ছে ভীষণ, তাই সেখানেই দাঁড়িয়ে রইল। ভাবি উঠে এসে নীলাদ্রির হাত ধরে টেনে ওকে ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে বসিয়ে দিয়ে খাবার দিতে লাগলো। নীলাদ্রি একটা কথাও বলল না, খেতে লাগলো। ভাবি তার বান্ধবীকে হাজারটা কথা জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটা তেমন করে কোনো উত্তর দিতে পারল না। কেমন লজ্জা মাখা মুখে মাথা নিচু করে বসে আছে। তখন ভাবি ওর পাশে বসে বলতে লাগলো, সত্যি করে বলতো, আমার দেবরের কি এমন করলো যার জন্য এরকম শান্ত হয়ে গেলি এক রাতের মধ্যে? কথাই বলতে চাইছিস না নাকি সারা রাত ঘুমাতে দেয়নি যার জন্য এরকম চোখগুলো ছোট ছোট হয়ে আছে? ভাবির মুখে এরকম কথা শুনে নীলাদ্রি আরও লজ্জায় জড়সড় হয়ে গেল। মেয়েটা যখন বুঝতে পারলো ওর বান্ধবী কী বোঝাতে চাইছে তখন নীলাদ্রি লজ্জায় যেন মরেই যাচ্ছিল। এবার ভাবি ওর মুখটা তুলে ধরে বলতে লাগলো, আমি কিন্তু জানি আমার দেবর খুব রোম্যান্টিক। ও একটু পিচ্ছি হলেও স্বভাবটা একটু বাচ্চাদের মতো হলেও মনের দিক থেকে অনেক ভালো। সেটা তোকে অনেক ভালো রাখবি নীলাদ্রি। ঈশান জুনিয়র বলে তুই হয়তো বিয়েতে রাজি হতে চাচ্ছিলি না। দেখ, আজ না হয় কাল তোকে বিয়েটা তো করতেই হতো। অন্য কাউকে বিয়ে করলে তো এত সহজে মানিয়ে নিতে পারতি না। আর এখন আমাদের সাথে আমাদেরই বাসাতেই থাকবি তুই। এই বাসাটা এখন থেকে তোরও। ঈশানকে তুই যতটা সহজে মানিয়ে নিতে পারবি তত তাড়াতাড়ি তুই ভালো থাকতে পারবি। অনেক ভালো ছেলে আমার দেবর, দেখবি তোকে অনেক ভালোবাসে ঈশান। নীলাদ্রি কোনো কথাই বলল না। খাওয়া শেষ করে ডাইনিংয়ে বসে আম্মু আর ভাবির সাথে মেয়েটা কথা বলল। ঈশান কিছুক্ষণ বাদে রুমে আসলো, তারপর বিছানায় গা এলিয়ে দিল। রাতে নিচে তেমন করে ঘুম হয়নি, তাই ঘুমোতে পারছিল না। তখনই নীলাদ্রি রুমে আসলো। মেয়েটা দেখে ঈশান বেডে গোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। ছেলেটাকে একদম বাচ্চাদের মতো লাগছে।
এলোমেলো অগোছালো হয়ে শুয়ে আছে ছেলেটা। নীলাদ্রি বেডের পাশে বসে রইল। বারবার ভাবতে লাগলো এই ছেলেটার সাথে কি করে মানিয়ে নেবে। হঠাৎ করে একটা 2 থেকে 2.5 বছরের জুনিয়র ছেলের সাথে বাবা ওর বিয়ে দিল। যে ছেলের সাথে আব্বু ওর বিয়ে ঠিক করেছিল, ভাগ্যিস বিয়ের আগেই তার আসল চেহারাটা জানতে পেরেছে, তাহলে পুরো জীবনটাই ওর নষ্ট হয়ে যেত। 2-3টা দিন ঈশানের বাসাতেই কেটে গেল। আব্বু আম্মু তেমন করে ওকে বাসার বাইরে যেতে দিল না। ঈশানের বারবার মনে হচ্ছিল যে বিয়ে করে হয়তো বা ফেঁসে গেছে। 4র্থ দিনের মাথায় বাসা থেকে বেরোলো, একদম ফিরল সন্ধ্যার মুখে। তাও ভাবি ফোন করে ওকে বাসায় আনলো। ঈশানকে এরকম এলোমেলো ঘোরাফেরা করতে দেখে আম্মুর খুব রাগ হলো। নীলাদ্রি মেয়েটা সেই দুপুর থেকে না খেয়ে আছে। ভাবি হয়তো বলেছে স্বামী না খেলে মেয়েদের খেতে হয় না, তাই মেয়েটা না খেয়ে আছে। ঈশান বাসায় এসে যখনই ভিতরে যেতে নিবে তখনই আম্মু বলতে লাগলো, দুপুরে কি খেয়েছো আব্বু? না মানে আসলে আম্মু আটা দিতে গিয়েছিলাম, তাই খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। তুমি না হয় না খেয়ে থাকলে, কিন্তু তোমার জন্য যে বাসায় কেউ না খেয়ে আসে সেটা কি একটাবার বুঝতে পারছো না কিংবা ভেবেছো? আমি তোমাদের না বলেছি তোমরা কেউ আমার জন্য না খেয়ে থাকবে না? আমি কখন বাসায় ফিরবো না ফিরবো তার জন্য তোমরা না খেয়ে বসে থাকবে? খামোকা না খেয়ে থেকে শরীর খারাপ করবে দেখছি, এরপর থেকে খেয়ে নেবে। আমি তোমার বউয়ের কথা বলছি। তোমার বউ তোমার জন্য না খেয়ে বসে আছে সেই দুপুর থেকে। একটাবার কি ভেবে দেখেছো যে মেয়েটা তোমাকে বলতেও পারেনি আর তোমাকে না খাইয়ে খেতেও পারেনি? তুমি কি একটাবার ভেবেছো যে বাসায় নতুন কেউ তোমার জন্য এসেছে, সেটা তোমার উপর ভরসা করে? মেয়েটা তোমার স্ত্রী। একটা মেয়ে তোমার জন্য না খেয়ে থাকবে, অবশ্য তোমার এগুলো কিছু যায় আসে না। তোমার এসব বাচ্চা সুলভ কর্মকাণ্ড দেখে আমি দিন দিন অবাক হচ্ছি। বিয়ে তোমার জন্য কি ছিল জানি না, তবে যে মেয়েটা তোমার হাত ধরে এসেছে সে তোমার অর্ধাঙ্গিনী। তার ভালো খারাপ সবটার দায়িত্ব এখন থেকে তোমার যত তাড়াতাড়ি সবটা বুঝবে ততটাই তোমার জন্য ভালো। আমি সত্যি ভুলে গেছি, আমি এক্ষুনি আসি, ফ্রেশ হয়ে আসি। প্লিজ রাগারাগি করো না। রাগারাগি করলে কি সমাধান হবে? হবে না তো। তোমাকে কিছু শোনানো যাবে না সেটা আমি জানি, তবে এবার থেকে অন্তত একটু বুঝে শুনিয়ে চলাফেরা করো, একটু বোঝার চেষ্টা করো। বাসায় তোমার জন্য তোমার আম্মু বাদেও অন্য আরেকটা মেয়ে অপেক্ষা করে, সে তোমার স্ত্রী। ঈশান নীলাদ্রির দিকে তাকালো। মেয়েটা ডাইনিংয়ে মুখ ঘুরিয়ে বসে আছে। মেয়েটা ভাবির সাথে কথা বলছে। ঈশান এক মুহূর্ত দেরি না করে ফ্রেশ হয়ে আসলো। তারপর ডাইনিংয়ে এসে ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি তোমার বান্ধবীকে একটু পাঠাও তো। ঈশানের এরকম ডাক শুনে নীলাদ্রি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর ভাবি যখন বলল ঈশান তার বউকে ডাকছে, তারপরও মেয়েটার হেলদোল নেই। ভাবি আবারও কথাটা বললে নীলাদ্রি এসে ঈশানের পাশে দাঁড়ালো। হাত মোচড়াতে লাগলো মেয়েটা। ঈশান মেয়েটার দিকে একবার তাকিয়ে থেকে বলতে লাগলো, দাঁড়িয়ে থাকবে নাকি, বসুন। মেয়েটা বসছে না, তাই ঈশান ওর হাত ধরে জোর করে ওর পাশের চেয়ারটাতে বসিয়ে দিল। তারপর যখন মনে হলো মেয়েটা না খেয়ে আছে, তখন খাওয়ার জন্য বলতেই মেয়েটা হাত মুখ ফিরিয়ে নিল আর বলতে লাগলো, আমি খাবো না, আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। খাবেন না বললে তো সেটা শুনবো না। আমার জন্য আপনি না খেয়ে আছেন সেটা তো আমি দেখে চুপচাপ থাকতে পারবো না। নিন, হাঁ করুন। নীলাদ্রি মেয়েটা গাল ফুলিয়ে বসে আছে, হাঁ করছিল না। তাই ঈশান জোরপূর্বক মুখটা এক হাতে নিজের দিকে ঘোরালো। তারপরও মেয়েটা খাবে না, তাই মুখটা একটু চেপে ধরতেই নীলাদ্রি ব্যথা পেয়ে মেয়েটা হাঁ করলো। তখন ঈশান খাবারের লোকমা নীলাদ্রির মুখে পুরে দিল। ওদের এরকম কথাবার্তা দেখে ভাবি দূর থেকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। ঈশান মেয়েটাকে খাওয়ানো শেষ হয়ে গেলে নিজেও কিছুটা খেয়ে নিয়ে রুমে চলে আসলো। নীলাদ্রি রাতে রুমে আসলে দেখে ঈশান গত কয়েকদিনের মতোই নিচে বিছানা করছে। ছেলেটাকে কয়েকদিন যাবৎ নিচে থাকতে হচ্ছে। এই কারণে যদি ভুলভাল করে মেয়েটাকে টাচ করে আর বাজে কিছু ভাবে, তাই নিচে ঘুমোচ্ছে। নীলাদ্রি সবটা ভেবে হাত মোচড়াতে লাগলো। ঈশান যখনই শুয়ে পড়তে নেবে তখনই মেয়েটাকে এমন ইতস্তত করতে দেখে বলল, কিছু বলবেন? মেয়েটা কোনো কথা বলল না, মাথা নেড়ে না সুযোগ উত্তর দিল। ঈশান একটু মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে শুয়ে পড়তে নেবে তখনই মেয়েটা বলল, আপনি চাইলে কিন্তু আমার সাথে বেডে শুতে পারেন। না না না, ঠিক আছে,
আমি এখানে ঠিক আছি। আপনি যখন চলে যাবেন তখন না হয় আবার বেডে শোবো। ততদিন পর্যন্ত না হয় নিচে শোয়ার অভ্যাসটাই করি। ঈশানের কথাতে নীলাদ্রি অবাক হলো। চলে যাবে কথাটা বলছে ঈশান বারবার, কেন বলছে জানে না, তারপরও জিজ্ঞেস করলো, আমি এখান থেকে চলে যাব কেন? আর কয়েকদিন পরে কি এমনভাবে যার জন্য আমাকে চলে যেতে হবে ঈশান? দেখুন, আপনি আমার থেকে চলে যাবেন মানে হচ্ছে আমি একটা জুনিয়র ছেলে, আপনার টাইপেরও নই। তার উপর আপনি বিয়েটা নিজের ইচ্ছাতে করেননি, তাই আজ বাদে কাল আপনার মনে হবে। আর যাই হোক, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার সাথে মানিয়ে নিতে পারবেন না। বিয়েটা করে ভুল করেছেন আপনি, তখন ঠিকই আমাকে রেখে চলে যাবেন, তাই এরকম কথা বলেছি। বিয়েটা আপনার কাছে কি মনে হয় ঈশান? কার কাছে কি মনে হয় সেটা জানি না, তবে আমি আপনার কাছে যে এই বিয়েটা কোনো মানেই নেই। আর এখন আপনার কাছে এরকম মনে হলো, পরবর্তীতে মনে হবে আপনি আমার সাথে থাকতে পারবেন না, তাই এরকম করে বলছি। কথাগুলো তেতো লাগলেও ভবিষ্যতে সেটাই সত্যি হবে। নীলাদ্রি কি ভাবলো কে জানে। ঈশান শুয়ে পড়তেই মেয়েটা হুটহাট করে বলতে লাগলো, যদি এখান থেকে না যাই, আপনার সাথে যদি থেকে যাই, সংসারটা যদি করতে চাই, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে ঈশান? সিনিয়র জুনিয়রের বিয়েতে প্রথম প্রথম এরকমটাই মনে হয়, কিন্তু যখন জুনিয়র একটা ছেলের সাথে সিনিয়র একটা মেয়ে নিজেকে মানিয়ে নিতে পারে না, তখন বুঝতে পেরে ঠিকই মেয়েটা নিজের তথাকথিত স্বামী নামক মানুষটার থেকে নিচে থেকেই সরে যাওয়ার চেষ্টা করে। আমার আর আপনার সম্পর্কটা ঠিক তেমনই একটা দিকে যাচ্ছে। আপনি এখন বলছেন সংসার করবেন কিংবা থেকে যাওয়ার জন্য এসেছেন, কিন্তু আজ বাদে কাল আপনার এরকমটাই মনে হবে। নিন, এখন কথা না বলে শুয়ে পড়ুন। আমার দিক থেকে আপনার কোনো সাহায্য লাগলে আপনি বলবেন, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাকে সাহায্য করার। দেখুন, আপনার বাবা দায়িত্ব সহকারে আপনার হাতটা আমার হাতে তুলে দিয়েছিল, তাই আমি সেটাকে হেলাফেরা করতে চাই না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ঘুমিয়ে পড়ল। নীলাদ্রি সেখানে একটু বসে থেকে তারপর নিজেও শুয়ে পড়ল। ঘুম আসছে না, তাই বেডের এপাশ ওপাশ করতে লাগলো। কেন জানি আজকে ঘুম আসছে না। নতুন একটা বাসা, তার উপর পাশে যার থাকার কথা সে নিচে শুয়ে আছে। কথাগুলো ভাবলে নীলাদ্রির খারাপ লাগছে। জানে না ওদের সম্পর্ক ঠিক হবে কিনা, কিংবা ঈশান ওর কাছে আসার চেষ্টা করবে কিনা। কিন্তু ঈশান নীলাদ্রিকে ভুল প্রমাণিত করে দিল। একটা মাস কেটে গেলেও ঈশান কখনো নিজে বেডে এসে থাকার চেষ্টা করেনি। দুজনের মাঝে হাত ধরা ছাড়া আর কিছুই হয়নি। অন্যদিকে নীলাদ্রিও নিচে থেকে ছেলেটাকে বলেনি ওকে স্বামী হিসেবে মানতে চাই। নীলাদ্রি বারবার বলে ঈশানকে বেডে শুতে, কিন্তু ছেলেটা বারবার বারণ করেছে। ঈশান ভেবেছে মেয়েটাকে যদি ভুল করে টাচ করে ফেলে তাহলে আর রক্ষে থাকবে না, ওকে বাজে ভাবতে শুরু করবে। অন্যদিকে ভাবি জানে ঈশান আর নীলাদ্রির সম্পর্কটা স্বাভাবিক নয়। নীলাদ্রিকে আজকাল অন্যমনস্ক থাকতে দেখে লিয়া ভাবি বলতে লাগলো, আচ্ছা শোন, তোদের সম্পর্কটা যে স্বাভাবিক নয় সেটা আমি খুব ভালো করেই জানি। ভাবি এমন কথা বলতেই নীলাদ্রি মাথা নিচু করে রাখলো। তখন ভাবি আবারও বলতে লাগলো, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক নয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। ঈশান হয়তো তোর থেকে জুনিয়র, তারপরও মানুষ হিসেবে সে কতটুকু ভালো সেটা কি তুই একবার জানার চেষ্টা করেছিস? করিসনি। ও তোকে যতটুকু ভালো রাখতে পারবে সেটা তুই বোঝার চেষ্টাও করিসনি। আমি বলি কি, তুই ঈশানকে একটাবার সুযোগ দিয়ে দেখ। ও তোকে সত্যি অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসবে, যেটা তুই কখনো কল্পনাও করতে পারবি না। অন্য কারোর সাথে বিয়ে হলে সে কি করতো জানি না, তবে ঈশান তোর প্রতি ওর সব দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, সেজন্য দেখিসনি বিয়ের এক সপ্তাহ বাদে অফিসে বসতে শুরু করেছে। ঈশান হয়তো চায়নি ওর সার্কেল কিংবা কেউ বলুক ও বেকার, তারপর আবার বিয়ে করেছে। আর তোকে যেন এসব কথা কারোর সাথে শুনতেও না হয়। একটা মানুষটা কতটা ভালো হতে পারে তুই ভাব। আমার দেবর বলে বলছি না, ও আসলেই অনেক ভালো একটা ছেলে। তুই একটু ভেবে দেখিস, যদি তারপরও মনে হয় তুই ওকে মেনে নিতে পারবি না, তখন আমার আর কিচ্ছু বলার থাকবে না। কিন্তু কি করব, ও আমার থেকে দূরে থাকারই চেষ্টা করে। আর আমারও কেমন জানি লাগে ওর সাথে কথা বলতে, ওর কাছাকাছি আসতে। তাহলে সবসময় দুজনের মাঝে দূরত্ব বজায় রেখে চললে কখনো সম্পর্ক ভালো হবে না। তাই বলছি কি, সম্পর্কটা ভালো করতে হলে 2 দিন থেকে এগিয়ে আসা যাবে না। ভালোবাসার মানুষটাকে আঁকড়ে নিতে হবে, কিন্তু তাই তো সেটা চেষ্টাই করছে না। তুই সবসময় ছেলেটা থেকে দূরে থাকারই চেষ্টা করিস, নিজে থেকে চাইলে তো ওর কাছাকাছি আসতে পারিস, ভালোবাসিস কথাগুলো প্রকাশ করতে পারিস, সেটাও করিস না। মেয়েদের উচিত তার স্বামীকে আঁকড়ে রাখা,
কিন্তু তুই সেটা করিসনি। তারপর যদি ছেলেটার অন্য কোথাও রিলেশন জড়িয়ে যায় কিংবা অন্য কোনো মেয়ের দিকে মন চলে যায়, তখন তুই কী করবি, কিভাবে থাকবি? তাই বলছি, কে সিনিয়র কে জুনিয়র এসব ভেবে ছেলেটাকে দূরে রাখিস না। সম্পর্কের মধ্যে ভালোবাসা ছাড়াও অনেকে দিব্যি সংসার করে যায়। তোর দিকে থেকে তো কোনো চেষ্টা নেই। ঈশান তোকে একটা সম্মান দিয়েছে, ওর পরিবারের কাছে তুই সারা জীবন কৃতজ্ঞ, তাই না বল? ওর পরিবার তোকে এমন করে বাঁচিয়েছি। কি করব, ও তো আমার সাথে একেবারে শোই না। মাঝে মাঝে যে ঘুমের মধ্যে একটু জড়িয়ে ধরবো, ভালোবাসার কথা আনমনে বলবো, সেটাও করতে দেয় না। আমি কিভাবে ওকে ভালোবাসাটা বোঝার চেষ্টা করব? তার মানে তোর দিক থেকে উত্তরটা হ্যাঁ আছে, তাই তো? তুই চাচ্ছিস ঈশান তোর কাছে আসুক, তোকে মেনে নিক? হ্যাঁ, না মানে আসলে নীলাদ্রি লজ্জা পেল। মেয়েটা হাত মুচড়াতে লাগলো, ভাবতে লাগলো একটা জুনিয়র ছেলে ওর কাছে আসবে, যদি ভুলও ওকে টাচ করে ফেলে তাহলে আর দেখতে হবে না, নীলাদ্রি একদম স্ট্রোক করবে ভেবে মেয়েটার বুকের ধুকপুকানিটা বেড়ে গেল। লিয়া ভাবি নীলাদ্রিকে হাজারটা কথা বলেও যখন বোঝাতে পারলো না, তখন নীলাদ্রিকে চুপচাপ থাকতে দেখে ভাবি উঠে গিয়ে একটা বক্সে কিছু খাবার নিয়ে তারপর নীলাদ্রির হাতে খাবারগুলো দিয়ে বলতে লাগলো, এখানে খাবার আছে, তুই কি ঈশানকে নিজ হাতেই খাইয়ে দিবি আর একসাথে খাবি, দেখবি ভালোবাসা বাড়বে। নিজের দিক থেকে যদি স্বামীর দিকে কখনো এগোনোর চেষ্টা না করিস, তাহলে সে সাহস করে কি করে এগিয়ে আসবে? ঈশান ভাবে তুই ওর সাথে সম্পর্ক রাখবি না, এই বিয়েটা তুই চাপে পড়ে করেছিস, সেজন্য তোর কাছাকাছি আসার চেষ্টা করেছে না ছেলেটা। আর তুইও ওর থেকে দূরে থাকিস, তাহলে কাছাকাছি আসবে কি করে? এখন থেকে তুই ওর কাছাকাছি আসার চেষ্টা করবি, বোঝার চেষ্টা করবি তুই ওকে ভালোবাসিস। আর এখন ঈশানের জন্য খাবার নিয়ে যাবি, ওকে নিজেই খাইয়ে দিবি। যদি ঈশানের কোনো আপত্তি না থাকে, এখন থেকে রোজই খাবার নিয়ে অফিসে যাবি। ছেলেটা ব্যস্ত থাকে, তোকে দেখলে হয়তো বা কিছুটা শান্তি পাবে। অফিসে গেলে যদি ও মাইন্ড করে আর রেগে যায় তাহলে? এমন কিচ্ছু হবে না, আমি ঈশানকে কল করে দেবো। তাছাড়া তুই গেলেও ও আরও খুশি হবে। স্বামীরা স্ত্রীর কাছ থেকে এসব ছোট ছোট ভালোবাসা কুলোয় যায়, খুব বেশি বড় কিছুর প্রয়োজন তাদের ভালোবাসা পাওয়ার জন্য। এখন যা, আমি ড্রাইভারকে বলে দিয়েছি, ও তোকে অফিসে পৌঁছে দেবে, আবার নিয়ে আসবে। নীলাদ্রি অফিসে আসলো, গাড়ি থেকে নেমে তারপর অফিসে ঢুকতে গেলে দারোয়ান জানতে চাইলো, তখন দারোয়ান ওকে ছেড়ে দিল। নীলাদ্রি 3 নাম্বার ফ্লোরে এসে তারপর যখনই ঈশানের কেবিনের সামনে আসলো, দেখলো ঈশান কারোর সাথে হেসে কথা বলছে। এমন কিছু দেখে নীলাদ্রি থেমে গেল, দেখলো কেবিনের ভিতরে একটা মেয়ে বসে আছে আর ঈশান মেয়েটার সাথে হাসাহাসি করে এমনভাবে কথা বলছে, দেখে মনে হচ্ছে ওদের কতদিনই চেনা পরিচিত। নীলাদ্রি চুপ করে রইল, কি বলবে? সে কেবিনের ভিতরে যাবে কিনা জানে না। কিছুক্ষণের দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো ওদের মাঝে হাসাহাসির রোল পড়ে গেছে, আর মেয়েটার নানা ছুতোই ঈশানের হাত ধরার চেষ্টা করছে। ঈশান বিষয়টা এড়িয়ে গেলেও নীলাদ্রির এই বিষয়টা ভালো লাগলো না। ও ভিতরে আসলো অনুমতি নিয়ে। নীলাদ্রিকে এই মুহূর্তে দেখে ঈশান হতভম্ব হয়ে গেল। ঈশান ভাবতেও পারেনি এখানে মেয়েটাকে দেখবে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটাকে বলতে লাগলো, নীলাদ্রি, আপনি এখন যে কোনো কিছুর দরকার পড়লে আমাকে কল করতেন। না না, কোনো দরকার নেই। আসলে আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম। আপনি বাসায় দেরি করে পৌঁছান, আর কোনো দিন দুপুরে খেতেও পারেন না, বাইরে খাবার খেতেও সমস্যা হয়, তাই ভাবছিলাম একটু বাসায় খাবারটা নিয়ে আসি। ঠিক আছে, সময় করে খাবারটা খেয়ে নেবেন, কেমন? আপনার কথা বলুন, আমি আপনাদের ডিস্টার্ব করতে চাই না। নীলাদ্রি কথাগুলো বলেই চলে গেল। ঈশান কয়েকবার ডাকলো মেয়েটাকে, তারপরও ফিরল না। ঈশান ধপ করে চেয়ারে বসে পড়ল, সামনে থাকা ব্যক্তির দিকে রাগি চোখে তাকিয়ে থেকে বলল, আমি কখন কি যে করি না সেটা নিজেও জানি না। এই মেয়েটা এখন আমাকে ভুল বুঝবে, এখন ওর রাগটা ভাঙাবো কি করে? এতদিন বাদে মেয়েটা ভালোবেসে আমার জন্য খাবার নিয়ে এসেছে, তাও আবার অফিসে, আর তাকে আমি এমন করে রাগিয়ে দিলাম। আমিও না কি করতে কি করে ফেলি। শিট। মেয়েটা নিজে খাবার দিয়ে গেছে, তাই খাবারটা খেয়ে নিল। নীলাদ্রি ওদের এমন করে দেখে ভুল বুঝেছে, আর কাজে মনোযোগ দিতে পারল না ঈশান, তাই অফিস থেকে বের হয়ে গেল। বাসায় যাওয়ার সময় নীলাদ্রিকে বারবার কল দিতে লাগলো, একটা বারও মেয়েটা কল রিসিভ করছে না। ঈশান বুঝতে পারলো মেয়েটা প্রচুর পরিমাণে রেগে আছে ওর উপর। রাগ করে থাকারই কথা, হাজবেন্ডকে অন্য কারোর সাথে দেখলে যে কোনো মেয়ে রেগে যাবে। মেয়েটা এমন করে রেগে আছে, তাহলে কি নীলাদ্রি ঈশানকে সত্যি ভালোবাসে? না হলে তো এরকম করে রেগে যাওয়ার কথা না।
মেয়েটাকে ফোন দিয়ে যখন পেল না তখন তাড়াহুড়ো করে বাসায় আসলো। এসে দেখলো ভাবি আর আম্মু বসে কথা বলছে। তখন ঈশান জিজ্ঞেস করলো, ভাবি তোমার বান্ধবী কোথায়? দেখো কি, হয়তো রুমে শুয়ে আছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, রুমে আসলো। মেয়েটা শুয়ে আছে উল্টো দিকে ফিরে। ঈশান গিয়ে ওর মুখোমুখি বসলো, কিন্তু মেয়েটা ওকে দেখে কোনো কথা বলল না, চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান স্পষ্ট দেখতে পেল মেয়েটার চোখে পানি টলমল করছে। ঈশান যখনই মেয়েটার একটা হাত ধরতে নিবে তখনই মেয়েটা উল্টো দিকে ফিরে শুলো। এমন এমন করে যতবার ঈশান মেয়েটার মুখোমুখি বসলো ও ততবারই ঘুরে গেল। শেষে ঈশান জোর করে মেয়েটার হাত ধরে বলতে লাগলো, আপনি এরকম রাগ করে আছেন কেন? একটু কথা বলেন না। আর এরকম কান্নাকাটি করছেন কেন? আমি তো এরকম কিছু করিনি, বিশ্বাস করুন। মেয়েটা আমার অফিসের কলিগ, এমন তো নয় যে আমি তার সাথে প্রেম করছিলাম। নীলাদ্রি প্লিজ বিশ্বাস করুন, আমি ওর সাথে একটু। দেখুন ঈশান, আমি আপনাকে কোনো এক্সপ্লেন করতে বলিনি। আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে এসব বলবেন না। আপনি স্বাধীন, যেখানে খুশি যেতে পারেন, যা খুশি তা বলতেও পারেন। তারপরে এগুলো কখনো আমাকে বলতে আসবেন না। আপনি কিন্তু শুধু শুধু রেগে যাচ্ছেন। আমি বলেছি যে আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। খামোখা আপনি রাগ দেখাচ্ছেন। বেশি রাগ করলে কিন্তু শরীর খারাপ করবে। আর কাঁদছেন কেন ম্যাডাম? আমি তো বললাম আমি এরকম কিছু করিনি, তাহলে কেন আমাকে বোঝার চেষ্টা করছেন না? ঈশান, আমি কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে বলিনি, প্লিজ আমাকে বলবেন না। রাগের মাথায় কিছু একটা বলে দিলে তখন আপনারই খারাপ লাগবে। ঈশান ভাবলো এখন মেয়েটাকে জোর জবরদস্তি করা ঠিক হবে না, রাগটা কমলে না হয় কথা বলা যাবে। সারাটা বিকেল ঈশান নীলাদ্রির আশেপাশে ঘুরঘুর করল। নীলাদ্রি ভাবির সাথে রান্নাঘরে কাজে এগিয়ে গেল। মেয়েটা কিচেন থেকে সরছে না, তাই ঈশান এসে ডাইনিংয়ে বসে ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি একটা কফি দাও তো, মাথাটা খুব ধরেছে। কিছুক্ষণ বাদে নীলাদ্রি ঈশানের জন্য কফি নিয়ে আসলো। ঈশান ওর হাত থেকে কফিটা নিয়ে খেতে লাগলো। রাতে খাওয়া দাওয়া শেষ হতে যখন রুমে আসলো দেখলো নীলাদ্রি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঈশান গিয়ে ওর পাশাপাশি দাঁড়ালো। মেয়েটাকে কিছু বলবে তার আগেই ঈশান ওর পথ আটকে দাঁড়ালো। তখন নীলাদ্রি বলতে লাগলো, বারবার পথ আটকে কেন দাঁড়াচ্ছেন? আমি বলছি না আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? রাগ করে কিছু একটা বলে দিলে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। বলবেন রাগ করলে তো আমার বই করবে, এতে বলে কয়ে করার কি আছে? আপনার অধিকার আছে আমার উপর রাগ করার, তাহলে কেনই বা করবেন না? সত্যি কি আমার অধিকার আছে, নাকি সেই অধিকার আপনি আমাকে দিয়েছেন? আমাদের সম্পর্কটা স্বাভাবিক নয়, এটা ঠিক, কিন্তু আমি আপনার প্রতি কোনো দায়িত্ব পালন করতে কখনো ভুল করিনি। আমি আপনাকে সবসময় নিজের বউ ভেবে এসেছি, কিন্তু আপনি নিজে থেকে আমার দিকে একটু এগোনোর চেষ্টাও করেননি। আর আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি আমাকে দেখে ভুল বুঝবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি একটা কথাই বলবো, ওই মেয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। মেয়েটা আমার অফিসের কলিগ, ওর সম্পর্কের বিষয়ে আমি জানতে চাইছিলাম। তখন মেয়েটা আমাকে বলছিল, একটু হেসে কথা বলেছি। এমন তো নয় যে ওকে বিয়ে করে নিয়েছি কিংবা ওর সাথে রিলেশনে আছি। আমি আপনাকে কখনো বারণ করি, আপনি অন্য কারোর সাথে রিলেশনে যেতে পারেন না। আপনার যখন ইচ্ছে, যেমন ইচ্ছে যার সাথে জড়াতে পারেন। তবে একটা কথা, ঘরে বউ থাকতে এগুলো করাটা একটু অন্যায় না? তাই যদি আপনার ইচ্ছে না হয় তাহলে আপনি বলতে পারেন, আমি বাসায় চলে যাব। নীলাদ্রি কথাগুলো বলে চলে যেতে নিলেই ঈশান ওর একটা হাত ধরল, তারপর হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। মেয়েটার কোমরে দুই হাত জড়িয়ে ধরতেই মেয়েটা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান মেয়েটার মুখের উপর আসা চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিল। লজ্জা পাচ্ছে মেয়েটা। ঈশান এক হাত মুখের পাশে রেখে তারপর বেশ কিছুক্ষণ মেয়েটার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। বারবার মনে হচ্ছে ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়ার রসালো স্বাদ নিতে। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকতে পারল না। নীলাদ্রি ঠোঁট জোড়ার দিকে এগোতে গেলে সাথে সাথে নীলাদ্রি ঈশানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কিছু বলার আগেই নীলাদ্রি ব্যালকনি থেকে চলে গেল। এমন করেই 4-5টা দিন কাটলো। ষষ্ঠ দিনের মাথায় তখন ভাবির নাম্বার থেকে কল আসলো। তখন ঈশান অফিসে কাজ করছিল। রিসিভ করতে ভাবি বলতে লাগলো, ভাইয়া, তোমার বউ তো আজকে কলেজেই গিয়েছে। রাগ করে বাসা থেকে বেরিয়ে গেল। একা গিয়েছে, আবার একা ফিরবে নাকি? কোথায় কি ঝামেলা হয় তার ঠিক নেই। তাছাড়া দিনকাল ভালো নয়, তোমার ভাইয়া কিংবা আব্বু কেউই বাসাতে নেই। বলছিলাম কি, তোমার বউটাকে একটু বাসায় পৌঁছে দিয়ে যাও।
ভাবির কথা মতো ঈশান আর 1 মিনিটও অফিসে দেরি করলো না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তারপর গাড়িটা নিয়ে কলেজের সামনে এসে দাঁড়িয়ে রইল। মিনিট 15 বাদেই কলেজ ছুটি হলো। সবাই একে একে বেরোতে লাগলো। তারপরও মেয়েটার কোনো হুদিস নেই। ঈশানের কেমন সন্দেহ হতে লাগলো, কলেজের ভিতর আবারও মেয়েটা কোনো ঝামেলায় পড়লো না তো। ঈশান দৌড়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে গেল, এদিকে ওদিকে খুঁজতে লাগলো। তারপর যখন নীলাদ্রির ক্লাসটা খুঁজতে খুঁজতে ক্লাসের সামনে আসলো, তারপর যখনই সামনের দিকে তাকালো, খেয়াল করলো মেয়েটা একটা ছেলের সাথে হেসে কথা বলছে, আর ছেলেটা নীলাদ্রির হাত ধরে রেখেছে। এমন কিছু দেখে ঈশান আর এগিয়ে যেতে পারলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। বারবার মনে হতে লাগলো যেটা দেখছে সেটা ঠিক সত্যি নাকি ভুল। কিছুক্ষণ নীরবে বোঝার চেষ্টা করলো এখানে কি হচ্ছে, কিন্তু ছেলেটাকে দেখে মনে হচ্ছে নীলাদ্রির ব্যাচমেট। তাহলে কি নীলাদ্রি এই ছেলেটাকে পছন্দ করে? কথাগুলো ভাবতেই অদ্ভুত একটা খারাপ লাগা কাজ করলো বুকের ভিতর। ঈশান সেখানে আর দাঁড়ালো না, কলেজের বাইরে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে রইল। তারপরও মেয়েটা আসছে না। কয়েকবার কল করতেই 5 মিনিট পর মেয়েটা এসে সামনে দাঁড়ালো। ঈশান গাড়ির দরজা খুলে দিয়ে অন্য পাশ দিয়ে উঠে বসলো। নীলাদ্রি গাড়িতে উঠে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ঈশান গাড়ি চালানোতে মনোযোগ দিল। ঈশানের সাথে বাইরে বেরোলে হাজারটা কথা বলে, কিন্তু আজকে চুপ করে আছে। তাই নীলাদ্রি মেয়েটা নিজেকে নিজেই বলতে লাগলো, ঈশান কিছু হয়েছে তোমার? কথা বলছো না যে? না, এমনি ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ করেছে? আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না, আপনি নিজের কাজে মনোযোগ দিন। ঈশানের এমন কথাতে মেয়েটা অবাক হলো। ঈশান সারা রাস্তাতে আর নীলাদ্রির সাথে আর কোনো কথা বলল না। মেয়েটা চুপচাপ ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। একটা সময় যখন বুঝতে পারলো ঈশান কোনো কারণে চিন্তিত, তখন ওকে জিজ্ঞেস করেও জানতে পারলো না। এমন করেই 3টা দিন কেটে গেল। এরই মাঝে ঈশান নীলাদ্রির সাথে নিজে থেকে কথা বলার চেষ্টাও করেনি। তাছাড়া ওর ইচ্ছে করছে না মেয়েটার সাথে জোর করে কথা বলতে। যে মেয়ে ওকে এমন করে এড়িয়ে যেতে পারে, আবার অন্য ছেলের সাথে এত সহজে কথা বলতে পারে, সে যাই হোক ওকে ভালোবাসতে পারে না। ওর থেকে ভালোবাসা? কিসের ভালোবাসা? বিয়েটা তো একটা বিপদে পড়ে করা, তাহলে এতে ভালোবাসার কি আছে? কথাগুলো ভেবেই ঈশান দীর্ঘশ্বাস ফেলল। কয়েকটা দিন পরের ঘটনা। নীলাদ্রি সেদিন মন খারাপ করে রুমে বসেছিল, তখন ভাবি এসে পাশে বসলো। ভাবিকে আসতে দেখে নীলাদ্রি একটু হাসার চেষ্টা করলো। ভাবি মেয়েটাকে এমন চুপচাপ দেখে ওর কাঁধের উপর হাত রেখে বলল, নীলাদ্রি, তুই মনে হয় চাচ্ছিস না তোদের সম্পর্কটা স্বাভাবিক হোক, তাই না? তুই কী সব বাজে বাজে কথা বলিস? আমি ঈশানকে ভালোবাসি লিয়া, তুই বুঝতে পারিস না? ওকে কবে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি সেটা নিজেও জানি না। প্রকাশ করতে লজ্জা লাগছে, তাই বলতেও পারছি না। আমি শুধু তোকেই জানালাম, সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোর দেবরকে। ভাবি নীলাদ্রির কথাতে ভাবলো নিজের স্বামীকে ভালো না বাসলে অন্য কাকে বাসবে। ওরা অনেকক্ষণ যাবৎ কথা বলল। নীলাদ্রি মনে হতে লাগলো যে ঈশান ওর দিকে এগিয়ে আসে না, সব সময় এড়িয়ে যাচ্ছে। এখনও ছেলেটা নিজের সই, আর ওর সাথে কথাও বলে না। ভাবিকে সবটা জানালো নীলাদ্রি। এরকম কথা শুনে ভাবি কিছু একটা ভেবে বলল, সব কিছুর প্রতি একটা চেষ্টা থাকতে হয়, তুই কিন্তু কোনো চেষ্টাই করছিস না। আমার দেবর একটু রাগী, ভালোবাসার মানুষের থেকে এরকম কষ্ট পেলে তো সেটা সহ্য করতে পারবে না। তুই নিজেই সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা কর, আর তুই নিজের দিক থেকে এগিয়ে না গেলে ঈশান লজ্জায় কিংবা ভয় তোর দিকে কখনোই আসবে না। তুই তোকে ভালোবাসিস, তাহলে ভালোবাসার কথা প্রকাশ কর, বোঝানোর চেষ্টা কর। আমি কিভাবে কি করব বুঝতেই পারছি না। বারবার মনে হয় আমি ভুল কিছু করছি নাকি আবার সঠিক করছি। ঈশানের সাথে কথা বলতে গেলে কেমন যেন লজ্জা লাগে, কি করব ভেবেই পাচ্ছি না। ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হবে, কিন্তু আমার কথা অনুযায়ী তোকে কাজ করতে হবে। যদি না করিস তাহলে কোনো কাজই হবে না, আর তোদের এমন করেই থাকতে হবে। নীলাদ্রিকে ভাবি অনেক কিছুই বলল, সব কিছু আপনাদের শুনতে হবে না, ওটা না হয় পরেই জানতে পারবেন। নীলাদ্রি বান্ধবীর থেকে এরকম কথা শুনে বেশ লজ্জা পেল। তারপরও কৌতূহলবশত বলতে লাগলো, বলছিস সেটা কি কাজ হবে? হবে মানে আলবাদ হবে। ঈশান তোকে চায়, তোকে ভালোবাসে। তোকে এই অবস্থায় দেখলেই কিছুতেই নিজেকে আটকে রাখতে পারবে না, তোকে ভালোবাসবে, অনেক বেশি ভালোবাসবে। এখন কথা না বলেই কাজে লেগে পড়, আর কাউকে এই বিষয়টা জানানোর দরকার নেই। সেদিন কাজের জন্যই ঈশানের বাসায় ফিরতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ঈশান রুমে আসলো, দেখলো নীলাদ্রি রুমে নেই।
কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে আসলো। ভাবি খাবার বেড়ে দিল। ছেলেটা খেয়ে যখনই রুমে আসলো দেখে বেডে মেয়েটা এলোমেলো হয়ে বসে আছে। ঈশান এবার ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে মেয়েটার কাছে আসতেই এবার মেয়েটা এসে ওকে হঠাৎই জাপটে জড়িয়ে ধরল। নীলাদ্রির এমন কাণ্ডে ঈশান ভয় পেয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মেয়েটা বলতে শুরু করলো, একদম আমাকে দূরিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে না। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি শোনো। মেয়েটার এরকম মাতাল কণ্ঠ শুনে ঈশান বুঝতে পারল নিশ্চয়ই ভুলভাল কিছু একটা খেয়েছে। মেয়েটার শরীর থেকে কেমন ওয়াইনের গন্ধ আসছে, কিন্তু এসব কোথায় পেল মেয়েটা? তাহলে কি কোনো পার্টিতে গিয়েছিল কিংবা নাইট ক্লাবে? এরকমটা হওয়ার কারণ কি সেটা ঈশান বুঝতে পারছে না। মেয়েটার এমন নেশালো চাহটির দিকে একটু তাকিয়ে রইল। মনে হলো এমন করে মেয়েটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করা কষ্ট হয়ে পড়বে। ঈশান নীলাদ্রির মুখের দুপাশে হাত দিয়ে আলতো করে আঘাত করে বলতে লাগলো, এই, আপনি উল্টাপাল্টা কি খেয়েছেন আমাকে বলেন। এসব আপনি কোথায় পেয়েছেন আর কি সব আবল তাবল বলছেন? নীলাদ্রি, নীলাদ্রি। কিছু খাইনি তো, তোমার প্রেমেই পাগল হয়েছে। আমাকে আমাকে আর যাই হোক আজকে দূরে সরানোর চেষ্টা করো না। তুমি জানো না আমি তোমার সাথে কথা না বলে রাগ না করে থাকতে পারি না। আপনাকে এসব উল্টাপাল্টা ভুলভাল জিনিস কে খাইয়েছে? আপনি কোথা থেকে খেয়ে এসেছেন সত্যি করে বলুন তো। নেশার করে এসব আজে বাজে কথা বলছেন, না হলে যেখানে আমাকে সহ্য করতে পারতেন না সেখানে আমার কাছে আসার চেষ্টা করছেন। দেখুন, বেরিয়ে গিয়ে শুয়ে পড়ুন আর পাগলামি করবেন না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আমাকে। ঈশান কথাগুলো বলতে পারল না। তার আগেই ওর মাতাল বউ দুজনের চার ঠোঁট এক করে দিল। ঘটনাটা বুঝতে ঈশানের সময় লেগে গেল। কিছুক্ষণ বাদেই যখন মেয়েটা ওকে ছাড়লো তখন ঈশান বড় বড় করে তাকিয়ে আছে। নীলাদ্রি ওকে ছেড়ে দিয়ে ওর গালে একটা পাপ্পি দিল। আবারও এক হাতে গালের উপর স্লাইড করে জড়িয়ে ধরতেই মেয়েটাকে ঈশান ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ঈশান জোর করে মেয়েটাকে বেডে শুয়ে দিতে নিলেই মেয়েটা ওকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো। তখন ঈশান বলতে লাগলো, আজকে কি হয়েছে আপনার বলুন তো? কি সব ভুলভাল জিনিস খেয়েছেন? যেটা খেয়ে নিজেকে স্বাভাবিক রাখতে পারেন না সেটা কেন খান? আর আমি আপনাকে বলছি না যে এসব জিনিস আমার পছন্দ না, তাহলে কেন খেয়েছিলেন এগুলো? তুমি আমার কথা জবাব দাও। তুমি আমাকে একটুও ভালোবাসো না তাই না শোনো? আমাকে আজকে আদর করো না। তোমার জন্য আমাদের বেবি হয় না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে অনেক আগেই আদর করতে। প্লিজ শোনো, আমাকে একটু ভালোবাসো। আমার তোমার ভালোবাসার খুব প্রয়োজন চান। নেশা করেছেন তাই ভুলভাল বকছেন। যদি আপনি হুঁশে থাকতেন তাহলে কখনো এসব বলার মতো ভুল করতেন না। আপনি খুব ভালো করে জানেন আমার মতো একটা ছেলে আপনাকে ভালোবাসতে পারে না। মেয়েটা ঈশানের কথায় কোনো তোয়াক্কা করলো না, পাগলামি করেই চলেছে। ওর মুখোমুখি একটা সময় ঈশান কথা বলছে না দেখে নীলাদ্রি ওর মুখোমুখি বসলো। তারপর ওর কপালে একটা কিস করে বলল, ঈশান কেন ভালোবাসো না আমায়? আমি কি দেখতে এতটাই বাজে নাকি এতটাই খারাপ যার জন্য আমাকে একটুও ভালোবাসা যায় না? তেমন কিছু নয়, তবে আপনি অনুমতিও তো দেননি। আপনি আমার থেকে সিনিয়র। যদি হুটহাট করে এসে আপনাকে টাচ করি তাহলে যদি রেগে যান তখন কি হবে? কিচ্ছু হবে না। আমি তোমার বউ শোনা। তোমার অধিকার আছে আমাকে ভালোবাসার, নিজের করে নেওয়ার। এখন কথা না বলে আমাকে একটু আদর করো না শোনো। আজকে আমার তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে, খুব বেশি ভালোবাসা পেতে ইচ্ছে করছে। আমি আমি আর চুপ করে থাকতে পারছি না। তোমার ভালোবাসাটা চাই আমার ঈশান। ঠিক তো, পরদিন সকালে উঠে আবার বলবেন না তো আমি জোর করে আপনার সাথে এসব করেছি, আপনাকে না জানিয়ে টাচ করেছি। তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। এরকম কিচ্ছু হবে না ঈশান। তুমি শুধু আমাকে একটু ভালোবাসো। তোমার ভালোবাসাটা আমার লাইফে খুব বেশি দরকার। তুমি কেন বোঝো না যে আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারছি না? ঈশান কিছু বলছে না দেখে নীলাদ্রি ঈশানের দিকে এগোতে নিলে তখন ঈশান পড়ে গেল। মেয়েটা ওকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়েছে। ঈশান ওঠার আগেই নীলাদ্রি ওর পাশে শুয়ে পড়ল। তারপর ঈশানের বুকের মধ্যে মুখ গুজে দিতেই ঈশানও চুলের ভাঁজে হাত রাখলো। নীলাদ্রি মুখটা তুলে ঈশানের দিকে এগিয়ে ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগোতে লাগলো।
ঈশান ওকে সরিয়ে দিতে চাইলেও মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ঈশান 5 মিনিট পর মেয়েটাকে ছেড়ে দিল। মেয়েটা ওর বুকে মুখ লুকালো। ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে ঘুমানোর চেষ্টা করলে মেয়েটা ওর গলায় আর ঘাড়ে চুমু দিল। ঈশান বুঝতে পারলো এই মেয়েটা ওকে আজকে সারা রাত জ্বালাবে। যতক্ষণ অবধি না নেশা কাটবে ততক্ষণ অবধি হয়তো এরকম ডিস্টার্ব করতেই থাকবে। তাই আর এক মুহূর্ত দেরি করলো না। এবার নিজেও মেয়েটাকে কাছে টেনে নিয়ে ওর গলায় আর ঘাড়ে অসংখ্য চুমু দিতে শুরু করলো। নীলাদ্রি ঈশানের শার্টের কলার শক্ত করে ধরে রেখেছে। ছেলেটা বুঝতে পারছে মেয়েটা উত্তেজনার চরম সীমানায় পৌঁছে যাচ্ছে। 10 মিনিট যাবৎ ও সারা মুখে, নাকে, কানে, গলায়, ঘাড়ে অসংখ্য চুমু দিল, যার জন্য মেয়েটা এখন ঘন ঘন শ্বাস নিতে আরম্ভ করেছে। ওর বুকের ওঠানামাটা ক্রমশই বেড়ে চলেছে। কিছুক্ষণ যাবৎ যখন ঈশান বুঝতে পারল মেয়েটার থেকে আজকে ওর নিস্তার নেই, এরকম কিছু করতেই হচ্ছে, তখন আর নিজের মনের বিরুদ্ধে গেল না। নীলাদ্রির বুকের উপর থেকে আঁচলটা সরিয়ে দিল। মেয়েটার লজ্জায় লাল হয়ে গেছে, মুখটা 2 হাতেই ঢেকে রেখেছে। ঈশান আবারও ওর গলায় ঘাড়ে কিস করলো। তারপর একটু নিচে নেমে এসে ওর বুকের দিকে তাকিয়ে রইল। তারপর সেখানে কয়েকটা কিস করতেই নীলাদ্রি কেমন কেঁপে উঠল আর ঈশানের চুলগুলো 2 হাতে খামচে ধরে সবটা সহ্য করে নেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ বাদে যখন দুজনে একদম ভালোবাসার চরম শিখরে পৌঁছে গেছে তখন নীলাদ্রি ঈশানের বুকে মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঈশানের খুব বেশি সুবিধা করতে পারল না, কারণ ঘুমোতে কষ্ট হয়ে গেল। মেয়েটা ওকে এমন করে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা ওকে জড়িয়ে রেখেছে। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো সাথে সাথে নীলাদ্রি খেয়াল করলো ও ঈশানের বুকে শুয়ে আছে। ছেলেটা ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। নীলাদ্রি খুব বেশি লজ্জা লাগছে। মেয়েটা একটু নড়ে চড়ে উঠতেই ঈশানের ঘুম ভেঙে গেল। তখন ঈশান বলতে লাগলো, না মানে আসলে কালকে রাতে আমি আপনার কাছে রাতে কি হয়েছে না হয়েছে আমি সেটা শুনতে চাই না ঈশান। তুমি আমার হাজব্যান্ড, তোমার অধিকার ছিল আমার কাছে আসার। তুমি নিজে থেকে আসোনি, তাই আমাকে মাতালের অভিনয়টা করতে হয়েছে। আমি খুবই সরি। তবে যাই হোক, এটি সত্যিকারের কথা যে আমি তোমাকে এই কয়েকটা দিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া থাকার কথা আমার পক্ষে কল্পনা করাটাও কঠিন। তাই তো আমি তোমাকে আজকে বলেছি আই এম ইন লাভ উইথ ইউ। অনেক বেশি ভালোবাসি আমার এই পিচ্চি ভরটাকে, অনেক বেশি ভালোবাসি। তার মানে সামথিং সামথিং নাথিং। মেয়েটা চলে যেতে নিলে এবার খেয়াল করলো ওর শরীরে কিচ্ছু নেই। তখন ঈশান ওর হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলো। মেয়েটা ঈশানের কোলের উপর বসে আছে, লজ্জায় মাথা নিচু করে আছে মেয়েটা। ঈশান ওর ঘাড়ে গলায় নাক ডুবালো। মেয়েটা এক হাতে চাদরটা খামচে ধরলো, অন্য হাতে ঈশানের মাথাটা ধরে রেখেছে। ঈশান রাতের মতো মেয়েটার বুকের উপর কয়েকটা কিস করতেই যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। নীলাদ্রি ঈশানের বুকে মুখ ঢেকে ফেললো। তখন ঈশান ওর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, কাল রাতে তো দিব্যি আদর চেয়েছেন, তাহলে এখন এত লজ্জা পাচ্ছেন কেন? নীলাদ্রি লজ্জা পেয়ে সেখান থেকে চাদরটা নিয়ে দৌড়ে সেখান থেকে ওয়াশরুমে চলে গেল। মুচকি হাসতে লাগলো। অবশেষে সিনিয়র বউয়ের ভালোবাসা পেল। ভালো থাক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।